আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম ইমন। তো আজকে হচ্ছে আমরা 30 ডেজ কেমিস্ট্রি প্রোগ্রামের এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 এর পি ব্লক মৌলগুলার পার্ট 3তে আমরা কিছু অনুধাবনমূলক বা বলতে পারো প্রয়োগ উচ্চতার দক্ষতায় অনেক সময় দিয়ে দেয় কিছু ব্যাখ্যা পড়ব, যে কোনটা আদ্র বিশ্লেষিত হয়, কোনটা আদ্র বিশ্লেষিত হয় না। আর একই গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও নাইট্রোজেন কেন N2 আকারে থাকে, ফসফরাস কেন P4 আকারে থাকে, তার নিষ্ক্রিয় গ্যাসসমূহের মধ্যে জ্যানন কেন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, নিষ্ক্রিয় গ্যাসগুলোর তো বিক্রিয়ায় অংশগ্রহণ করার কথা ছিল না। সো এই যে কিছু ব্যাখ্যা, এই ব্যাখ্যাগুলো অবশ্যই তোমাদের জানা দরকার বলতে পারো। এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট হাইলাইটিং ইস্যু হচ্ছে এইগুলা, যেগুলা থেকে তোমাদের মেনলি সৃজনশীল কোয়েশ্চেনগুলো আসবে। সো আমার কাছে মনে হয় এই জিনিসগুলো একটু ভালোভাবে সময় নিয়ে বোঝা উচিত। তো দেখো এখানে আমাদের অন্যান্য কোর্সের জন্য যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01734998956। তুমি এটাতে মেইনলি এসএমএসও করতে পারো, হোয়াটসঅ্যাপ ছাড়াও মেইনলি সরাসরি ডিরেক্টলি এসএমএসও করতে পারো কোর্স জানার জন্য। তোমরা জানো যে আমাদের বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটারই কোর্স আছে, একেবারে ডিটেলড কোর্স করা আছে। তুমি যেদিন ভর্তি হবা সব ভিডিও একসাথে পাওয়া যাবা। তো তোমার দিনে যত ঘন্টা ইচ্ছা তত ঘন্টা ভিডিও দেখতে পারবা। তার পাশাপাশি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের কোর্স করা আছে, অর্গানিক কেমিস্ট্রি কমপ্লিট, একেবারে কমপ্লিট কোর্স, বাংলাদেশের সব থেকে ডিটেলড কোর্স। আমাদের যে কোর্সগুলো আছে বাংলাদেশের সব থেকে ডিটেলড কোর্স, এই ক্লাসগুলো আমি নিছি। ইংলিশ একাডেমিক কোর্স আছে তোমাদের, এই ক্লাসগুলো সব আমি নিতেছি। দেন হচ্ছে তোমার আমাদের ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার কোর্স আছে, যেটাও বাংলাদেশের সব থেকে ডিটেলড কোর্স বলতে পারো। এত ডিটেলসভাবে আমাদের এরকমভাবে পড়ানো হয়েছে যেন তোমাদের আর প্রাইভেট না পড়া লাগে। ম্যাথটা কিন্তু তোমাদের হাবিবনিক ভাই নিয়েছেন, যিনি বুটেক্সে পড়তেছেন। তো দেখো এখন আমরা আসি যে পি ব্লক যে মৌলসমূহ আছে, সেই পি ব্লক মৌলসমূহের মধ্যে একটা কোয়েশ্চেন সবসময় আসে। আমরা গতকালকে 14 নম্বর গ্রুপ নিয়ে কথা বলতেছিলাম যে 14 নম্বর গ্রুপে কারা কারা আছে, CSI GE SN PB FI। সো এটা হচ্ছে 14 নম্বর গ্রুপ। সো 14 নম্বর গ্রুপের মধ্যে দেখো সেম গ্রুপের কম্পাউন্ড, সেম গ্রুপের মৌল, আমি যদি দেখি সেম গ্রুপের মৌল, একটা হচ্ছে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, কারণ কার্বনের যোজনী হচ্ছে 4, এটা যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তাহলে সে CCl4 উৎপন্ন করবে, দ্যাটস সিম্পল। CCl4 আর একটা হচ্ছে SiCl4, সেম গ্রুপের কম্পাউন্ড। এদের মধ্যে একটা কোয়েশ্চেন আসে, কোয়েশ্চেনটা লিখো যে CCl4 ক্যান নট বি হাইড্রোলাইজড, অর্থাৎ CCl4 আদ্র বিশ্লেষিত হতে পারে না, আদ্র বিশ্লেষিত হতে পারে না, কিন্তু SiCl4 কেন আদ্র বিশ্লেষিত হতে পারে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং তোমাদের বেশিরভাগ পরীক্ষাতে দেখবা যে এই কোশ্চেনটা থেকে কোশ্চেন আসতেছে। তো কি বললাম যে CCl4 আদ্র বিশ্লেষিত হতে পারে না, কিন্তু SiCl4 কেন আদ্র বিশ্লেষিত হতে পারে। আচ্ছা, তো দেখো এরা হচ্ছে সমযোজী যৌগ। CCl4 যেটা আছে বা SiCl4, তারা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে বা সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করছে। আদ্র বিশ্লেষণ মানে হচ্ছে পানির, দেখো আদ্র বিশ্লেষণ মানে কি, আদ্র বিশ্লেষণ মানে হচ্ছে পানির সাথে বিক্রিয়া, কিন্তু পানির সাথে বিক্রিয়া করলে হবে না। পানির দুইটা পোর্শন আছে আমরা জানি, একটা হচ্ছে H+ আর একটা হচ্ছে OH- পোর্শন। সো যদি কোনো একটা কম্পাউন্ড ধরো AB, এই কম্পাউন্ডের দুইটা পার্ট পানির দুইটা অপোজিট অংশের সাথে সংযুক্ত হয়, তখন সেটাকে বলা হয় আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। অর্থাৎ আদ্র বিশ্লেষণ জিনিসটা আমরা আয়নিক কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে দেখছি, খুব ইজিলি জিনিসটাকে ডেসক্রাইব করা যায়। ধরো এটা একটা আয়নিক কম্পাউন্ড, তাহলে এটা যদি আয়নিক কম্পাউন্ড হয়, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, তাহলে এই প্লাস গিয়ে পানির নেগেটিভ এর সাথে সংযুক্ত হবে, এই মাইনাস গিয়ে পানির পজিটিভ পোর্শনের সাথে গিয়ে সংযুক্ত হবে, কারণ নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করে। তো দ্যাট মিনস কোনো একটা যৌগের দুটি অংশ যদি পানির বিপরীত দুটি অংশের সাথে সংযুক্ত হয়, বিপরীত মানে কি চার্জের দিক থেকে বিপরীত, পানির বিপরীত দুটি অংশ সংযুক্ত হয়, তখন সেটাকে বলা হয় আদ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস। এখন এই যে আদ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস, দেখা গেল যারা আয়নিক বন্ধন দিয়ে গঠিত যৌগগুলো তারা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া দেয়, কিন্তু পরবর্তীতে এক্সপেরিমেন্ট করে দেখা গেল যে সকল আয়নিক যৌগ দেয়
এবং কিছু সমযোজী যৌগও আদ্র বিশ্লেষণ বিক্রিয়া দেওয়া শুরু করছে। এখন এই যে সমযোজী যৌগগুলো যে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া দেওয়া শুরু করছে, তাদের মধ্যে কেউ কেউ আদ্র বিশ্লেষণ বিক্রিয়া দিতে পারতেছে, কেউ কেউ আদ্র বিশ্লেষণ বিক্রিয়া দিতে পারতেছে না। সো এইটার কারণটা খুঁজে বের করা হলো যে কেন কিছু একটা গ্রুপ, সমযোজী যৌগের একটা গ্রুপ যারা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া দিতে পারতেছে না, আর একটা সমযোজী যৌগের গ্রুপ কেন আদ্র বিশ্লেষণ দিতে পারতেছে। সো দেখো, দ্যাট মিনস আমি এখানে একটা তোমাকে আগে বলে দিই আনসারটা কি। আনসারটা তুমি পরীক্ষার হলে কীভাবে লিখবা, যে এটা যদি সমযোজী যৌগ, সো সমযোজী যৌগ যদি আদ্র বিশ্লেষণে অংশ নিতে চায়, তাহলে অবশ্যই যে পানিটা আছে সেই পানিটার কোনো ডি অরবিটালের সাথে, ফাঁকা ডি অরবিটালের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে হবে। অর্থাৎ কোনো সমযোজী যৌগ বা CCl4 বা SiCl4 এর মধ্যে কেউ যদি কি করতে চায়, আদ্র বিশ্লেষিত হইতে চায়, অবশ্যই তাকে তার ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে এবং সেই ফাঁকা ডি অরবিটালের সাথে পানির সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে হবে। সন্নিবেশ সমযোজী বন্ধনকে আমরা পরে আসছি, তারপর একটু রিভিউ দিই। সন্নিবেশ সমযোজী বন্ধন মানে যেই সমযোজী বন্ধনে একজোড়া ইলেকট্রন, শেয়ারকৃত ইলেকট্রন একজনই সরবরাহ করে কিন্তু দুইজনে মিলে শেয়ার করে, সেটাকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। তো এখন দেখো, আমরা যদি কার্বনের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s2, দেন 2s2, দেন আমরা পাই 2p2। দ্যাট মিনস 2p2 এর পরে আর 2d এক্সিস্ট করে না, 2d কি করে না, এক্সিস্ট করে না। কিন্তু আমরা যদি সিলিকনের কথা চিন্তা করি, তাহলে এটা আসে 1s2, দেন 2s2, দেন 2p6, দেন 3s2, দেন 3p2। বাট মজার ব্যাপার হচ্ছে এই 3p2 এর পরে 3d এক্সিস্ট করে, সেটার মধ্যে 0 ইলেকট্রন থাকতে পারে, দ্যাট ডাজেন্ট ম্যাটার, বাট ফাঁকা ডি অরবিটাল কিন্তু এক্সিস্ট করতেছে। সো আলটিমেটলি জিনিসটা কি হয়, দেখো সিলিকন যখন বিক্রিয়া অংশগ্রহণ করতে চায়, তখন আমি যদি শেষ কক্ষপত্রে একটু দেখাই, দেখো 3s এর এখানে 2টা ইলেকট্রন আছে, পি অরবিটাল মানে তো আমার 3টা ব্রাঞ্চ থাকবে, 3টা ব্রাঞ্চ দিলাম, 1 2 বিজোড় ইলেকট্রন। দেন আমার এখানে হচ্ছে তোমার ডি অরবিটাল, দেখি তোমাদের বোর্ডে আসতেছে কিনা। হ্যাঁ, ডি অরবিটাল হচ্ছে তোমার 5টা ভাগে ভাগ করা, বাট এই 5টা 1 2 3 4 5 5টা ভাগে ভাগ করা, বাট কোনো ভাগের মধ্যেই কি নাই, আলটিমেটলি কোনো ধরনের ইলেকট্রন নাই, কোনো ধরনের কি নাই, ইলেকট্রন নাই। এখন কার্বন যখন, ইভেন কার্বনেরও যদি আমি করি, আমি দুইটাই দেখাই, ইভেন কার্বনেরটাও দেখাই, কার্বনেরটা শুরুতে দেখানো উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, আমি এখানে আবার একটু নতুন করে দেখাই দিই। কার্বন 6, দেন 1s2, দেন 2s2, দেন 2p2। সো আমি যদি এখানে দেখি 2s 2টা ইলেকট্রন, 2p এখানে তোমার একটা ইলেকট্রন। আবার এখানে হচ্ছে সিলিকন 14, এখানে হচ্ছে 1s2, দেন হচ্ছে 2s2, দেন হচ্ছে 2p6, দেন হচ্ছে 3s2, দেন হচ্ছে 3p2, দেন হচ্ছে 3d0। এখানে তো 2d এক্সিস্ট করে না, 2d এক্সিস্টই করে না। দ্যাট মিনস হুন্ডের নীতিতে যদি ইলেকট্রন বিন্যাস আমি লিখি, তাহলে এখানে হচ্ছে 2টা ইলেকট্রন, এখানে হচ্ছে তোমার, আমি যদি দেই তাহলে এখানে একটা, আর এখানে হচ্ছে তোমার ডি যে অরবিটালটা আছে সেটা হচ্ছে ফাঁকা আছে 1 2 3 4 5। আচ্ছা, তো এখন দেখো কার্বনের যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করার সময় হলো, 4টা ক্লোরিনের সাথে তার অ্যাটাচড হইতে হবে। তো 4টা ক্লোরিনের সাথে যদি অ্যাটাচড হইতে হয়, তাহলে প্রত্যেকটা ক্লোরিন একটা করে ইলেকট্রন শেয়ার করতে পারলে, যদি প্রত্যেকটা ক্লোরিন একটা করে ইলেকট্রন শেয়ার করতে পারে, তাহলে তারা কি হবে, তাদের অষ্টক পূরণ হবে। সো প্রত্যেকটা ক্লোরিন যদি একটা করে শেষ কক্ষপথে ইলেকট্রনের সাথে শেয়ার করতে চায়, এই জায়গায় ক্লোরিন আসতে পারবে না, কারণ এখানে অলরেডি 2টা ইলেকট্রন আছে। সো ক্লোরিন 2টা ইলেকট্রন শেয়ার করবে না, কারণ ক্লোরিন 2টা ইলেকট্রন শেয়ার করলে তার ইলেকট্রন সংখ্যা 8-এর বেশি হয়ে যায়। সো ক্লোরিন আলটিমেটলি বিজোড় ইলেকট্রনগুলোর মধ্যে আসতে পারবে। সো এখানে বিজোড় ইলেকট্রন আছে মাত্র 2টা, কিন্তু আমি দেখা যাচ্ছে CCl4 লাগবে কয়টা, আমার কার্বন লাগবে কয়টা, ক্লোরিন 4টা। sp3 হাইব্রিডাইজেশন ঘটা দরকার, অর্থাৎ সবগুলোতে ইলেকট্রন যাবে। সো আমরা যদি একটু তোমার এটাকে উত্তেজিত করি, তাহলে এই S থেকে একটা বিজোড় ইলেকট্রন পিতে শিফট হবে, একটা ইলেকট্রন কি হবে, পিতে শিফট হবে। শিফট পড়াইছে না যে একটু উত্তেজিত করলে ইলেকট্রন কি হবে, তোমার শিফট হবে, শিফট হবে। আমি এখানে যে ইলেকট্রনটা আছে, এখানে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলোকে আমি একটু শিফট করে দেখাই দিই। দেখো এখানে একটা ইলেকট্রন, আরেকটা ইলেকট্রন এখানে শিফট হয়ে গেল। এখন কি করবে, ক্লোরিন আসবে, প্রত্যেকটা ক্লোরিন একটা করে ইলেকট্রন শেয়ার করবে। সো আলটিমেটলি তারা তাদের অষ্টকটা পূরণ করবে। সো এটা হচ্ছে CCl4 এর একটা স্ট্রাকচার, একটা স্কেমেটিক ভিউ বলতে পারো, যে আমরা জাস্ট একটা স্ট্রাকচার দেখাইছি।
সিলিকনের ক্ষেত্রে ঠিক এরকমটাই হবে। সিলিকনের ক্ষেত্রে আমরা একটু যখন সিলিকনকে একটু তাপ দিব, উত্তেজিত করব, তখন এখানে যে একটা ইলেকট্রন আছে সেই একটা ইলেকট্রন কি করবে, আলটিমেটলি তোমার এখানের একটা ইলেকট্রন ফ্রি পিতে জাম্প দিবে, একটা ইলেকট্রন ফ্রি পিতে জাম্প দিবে, একটা ইলেকট্রন এখানে থাকবে আর একটা ইলেকট্রন থ্রি পিতে জাম্প দিবে। আচ্ছা, আর 3Dটা এখনও ফাঁকা আছে। সো আমি বললাম যে যদি CCl4 কিংবা SiCl4কে আর্দ্র বিশ্লেষণে অংশ নিতে হয় তাহলে এটা মাস্ট যে এখানে যে পানিটা আসবে, দেখো পানির মধ্যে কি আছে, পানির মধ্যে H2O আছে না, H2O। সো এইটার যদি স্ট্রাকচারটা একটু দেখি, H2O এর স্ট্রাকচারটা যদি একটু দেখি ভালো করে, তাহলে দেখো এখানে যে স্ট্রাকচারটা আমরা পাই সেই স্ট্রাকচারটাতে এখানে থাকে অক্সিজেন, এখানে থাকে হাইড্রোজেন, এখানে থাকে হচ্ছে হাইড্রোজেন। সো এই অক্সিজেন যেটা আছে তার এইদিকে দুইটা মুক্তজোড়া ইলেকট্রন থাকে, তার মুক্তজোড়া ইলেকট্রন থাকে, কারণ দেখো তুমি হিসাব করে দেখো অক্সিজেন অ্যাকচুয়ালি এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, দেখো অক্সিজেন শেষ পর্যন্ত 6টা ইলেকট্রন থাকে, তাহলে 1টা 2টা 3টা 4টা আমি দিলাম, এদিকে 5টা 6টা আর হচ্ছে তোমার 7টা 8টা, এই যে 8টা পূরণ হলো সে 2টা শেয়ারের মাধ্যমে। সো এটা হচ্ছে মোটামুটি পানির স্ট্রাকচার। সো এখন অক্সিজেনের মুক্তজোড়া ইলেকট্রন আছে। সো আমি কি বললাম, যদি সমযোজী বন্ধনের সাথে তার কি করতে হয়, আর্দ্র বিশ্লেষণ করতে হয়, তাহলে এই পানিটাকে অবশ্যই কি করতে হবে, সিলিকন কিংবা কার্বনের সাথে অ্যাটাচড হইতে হবে। এখন এই যে সিলিকন বা কার্বনের সাথে অ্যাটাচড হওয়াটা, যেহেতু অক্সিজেনের 2টা ইলেকট্রন আছে অলরেডি, তার অষ্টক পূরণ অবস্থায় সে অষ্টক পূরণ অবস্থায় আছে। সো অক্সিজেন কারো সাথে একটা ইলেকট্রনও শেয়ার করবে না, কারণ তাহলে তার অষ্টকটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে তার কী হইতেছে, অষ্টকটা কী হইতেছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমি জানি তোমাদের মাথায় একটা কোশ্চেন আছে, ভাই কিছু কিছু ক্ষেত্রে তো অষ্টক সম্প্রসারণ ঘটে, লাইক PCl5, এগুলোর ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ ঘটে, কিছু কিছু ক্ষেত্রে অষ্টক সংকুচন ঘটে, এগুলোর কারণ কি, এগুলোর অনেক কারণ আছে, রিঅর্গানাইজেশন এনার্জি বা অনেক কিছু দিয়ে ব্যাখ্যা করা যায়, এগুলো তোমাদের সিলেবাসের বাইরে। বাট এতটুকু জিনিস মাথায় রাখো, অক্সিজেন নর্মালি অষ্টকের বাইরে যাচ্ছে না, সে নর্মালি অষ্টকের বাইরে যাচ্ছে না। সো অক্সিজেন যদি এখন কারোর সাথে বন্ধন গঠন করতে যায়, সমযোজী বন্ধনে যদি সে একটা ইলেকট্রনও শেয়ার করে, তাহলেও তার ইলেকট্রন কী হয়ে যায়, বাড়তি হয়ে যায়, কারণ আরেকটা কম্পাউন্ডের ইলেকট্রন সে আনতেছে। সো দ্যাটস ওয়াই অক্সিজেনের এখানে একটাই চান্স আছে, সেটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করা। কার সাথে, ফাঁকা অরবিটালের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করা। যদি ফাঁকা অরবিটালের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন সে গঠন করতে পারে, তার ইলেকট্রন সংখ্যা বাড়বে না, তার ইলেকট্রন সংখ্যা কী হবে না, বাড়বে না, অষ্টক যেটা ছিল সেটাই থাকবে। সো এটা একটা অপশন, সন্নিবেশ সমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ইজ এন অপশন যখন আলটিমেট অরবিটাল ফুলফিল, বাট তারপরেও সে বন্ধন গঠন করতে চায়, ইলেকট্রন বাড়াইতে চায় না, এটা হচ্ছে তাদের জন্য একটা অপশন, সন্নিবেশ সমযোজী বন্ধন। সো এখন ইভেন বন্ধনগুলো কাদের মধ্যে গঠিত হয়, শেষ অরবিটাল, শেষ শক্তিস্তর এবং ওই কম্পাউন্ডের মধ্যে। সো এখানে পানি যদি রিয়াকশান করতে চায়, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে চায়, যখন CCl4 এর সাথে সন্নিবেশ সমযোজী সে বন্ধন গঠন করতে যাবে, তখন অবশ্যই CCl4 এর ফাঁকা অরবিটাল থাকা উচিত, নাহলে সে 2টা ইলেকট্রন দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারবে না। এখানের কোনো অরবিটাল 2টার বেশি ইলেকট্রন নিতে পারে না। সো এখানের কোনো অরবিটাল যেহেতু 2টার বেশি ইলেকট্রন নিতে পারে না, সেহেতু এখানের কোনো জায়গায় গিয়ে এই পানি গিয়ে বসতে পারবে না। সো আলটিমেটলি আমি এইদিকে দেখাইতে পারি 2D যেটা ছিল 1 2 3 4 5, এটা আলটিমেটলি এক্সিস্টই করে না। সো আলটিমেটলি এটার শেষ অরবিটালে কোনো ফাঁকা অরবিটাল, আমরা শেষ শক্তি স্তরে কোনো ফাঁকা অরবিটাল আমরা দেখি না, অর্থাৎ 2 শক্তি স্তরে 2D অরবিটালের এক্সিস্টেন্স নাই। সো আলটিমেটলি ফাঁকা অরবিটাল নাই। তুমি বলতে পারো ভাই 3s অরবিটাল তো আছে, ভাই 3s অরবিটাল তো শেষ শক্তি স্তর না, কার্বনের জন্য শেষ শক্তি স্তর হচ্ছে 2। সো তোমাকে দেখতে হবে এই 2 এর মধ্যে আলটিমেটলি আছে কিনা। সো এখন সিলিকনের ক্ষেত্রে কী হবে, সিলিকনের ক্ষেত্রে দেখা যাইতেছে যে আরে সিলিকনের ক্ষেত্রে এই 3D অর্থাৎ শেষ শক্তি স্তর 3 এবং 3D অরবিটাল কি আছে, তোমার ফাঁকা আছে। সো 3D অরবিটাল যেহেতু ফাঁকা আছে, এদিকে যে পানিটা আছে সেই পানিটা কি করতে পারবে, এখানে গিয়ে তোমার আলটিমেটলি এই যে অক্সিজেন আছে, অক্সিজেনের 2টা ইলেকট্রন, সেই অক্সিজেন 2টা ইলেকট্রন সে এই অরবিটালে দিয়ে দিতে পারবে, মানে শেয়ার করতে পারবে দিয়ে, দেন এখানে হাইড্রোজেনের সাথে এখানে হাইড্রোজেনের সাথে এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। সো এইভাবে অক্সিজেন কি পানি কি করতে পারবে, সিলিকনের সাথে অর্থাৎ সেন্ট্রাল অ্যাটমের ডি অরবিটালের সাথে ফাঁকা ডি অরবিটালের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারবে। তাহলে পরীক্ষার হলে লেখার সময় মেইন কজ কি, মেইন কজ হচ্ছে যে ভাই কার্বনের ফাঁকা ডি অরবিটাল নাই, সিলিকনের ফাঁকা ডি অরবিটালের এক্সিস্টেন্স আছে। আচ্ছা, তাই সেটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে। আচ্ছা, এখন এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করার পরে হবেটা কি, দেখো এইদিকে আমার একটা ক্লোরিন ছিল, এদিকে আমার একটা ক্লোরিন ছিল, এদিকে প্রত্যেকটা জায়গায় আমার একটা করে ক্লোরিন ছিল, এই জায়গাটাতেও আমার ক্লোরিন ছিল।
সো দেখো যখন এখানে পানিটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতেছে তখন এইদিকে যে হাইড্রোজেন আর এদিকে এই SiCl4 এর যে একটা Cl তারা কাছাকাছি চলে আসছে। দেখো দেখা যাইতেছে কিনা আমি দেখি তো একটু, হ্যাঁ দেখা যাইতেছে। দেখো এইদিকের যেই ক্লোরিন, এদিকে যে ক্লোরিন আর এদিকে যে হাইড্রোজেন, এই ক্লোরিন আর হাইড্রোজেন তারা কাছাকাছি চলে আসছে। এবং তোমরা জানো যে এই যে অক্সিজেন আছে সেই অক্সিজেনের, অর্থাৎ এই জিনিসটা আরেকটু বড় করে আমি দেখাই, মানে তোমাদের হবে না এখানে, আরেকটু যদি বড় করে দেখাই তাহলে কী হয় দেখো, এখানে হচ্ছে ধরো হচ্ছে সিলিকনের 3s, এটা হচ্ছে 3s1 3s2 ছিল অ্যাকচুয়ালি, তারপরে একটা ইলেকট্রন শিফট হয়ে গেছে, এটা হচ্ছে তোমার 3p, তারপরে এটা হচ্ছে তোমার 3d 1 2 3 4 5। আচ্ছা, সো প্রত্যেকটা জায়গায় কি আছে, একটা করে ক্লোরিন আছে, প্রত্যেকটা জায়গায় কি আছে, একটা করে ক্লোরিন আছে। সো আমি ক্লোরিনটাকে এখানে দেখায় দিই, এখানে ক্লোরিন, সো এখানে ক্লোরিন, এখানে হচ্ছে তার এরকমভাবে সে একটা করে ইলেকট্রন শেয়ার করে SiCl4 ফর্ম করছে, তাহলে এটা হচ্ছে ক্লোরিন। আচ্ছা, সো এখন দেখো এই ক্লোরিনটার এখানে 2টা ইলেকট্রন আর এখানে আরও 6টা ইলেকট্রন আছে, 1 2, সরি এভাবেই দেখায়, ক্রস দেখায় 1 2 3 4 5 6। আচ্ছা, প্রত্যেকটা ক্লোরিনের ক্ষেত্রে এই জিনিসটা সত্য অবশ্যই। তো এখানে কি আসছে, আমার পানি আসছে। সো পানির ক্ষেত্রে দেখা যায় যে অক্সিজেন কি করে, 2টা ইলেকট্রন দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে ফাঁকা ডি অরবিটালের সাথে, যেহেতু 3d অরবিটালের এক্সিস্টেন্স আছে, 3p, এটা হচ্ছে 3s। সো এখানের দেখা যায় যে এখানের একটা যে হাইড্রোজেন আর এখানের একটা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন এখানে ক্লোরিনের মুখোমুখি অবস্থায় থাকে। একটা হাইড্রোজেন কি করে, এখানে ক্লোরিনের মুখোমুখি থাকে এবং আরেকটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন অপর সাইডে থাকে। সো আলটিমেটলি এখানে যে কাহিনীটা হয় সেটা হচ্ছে যে তোমরা জানো যে এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। সো অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে হাইড্রোজেন থেকে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে হাইড্রোজেন থেকে আলটিমেটলি তোমার কি হয়, হাইড্রোজেন থেকে সে তাদের শেয়ারকৃত যে ইলেকট্রন সেটা অক্সিজেন তার নিজের দিকে টেনে নিতে থাকে। সো নিজের দিকে টেনে নেওয়ার কারণে দেখা যায় যে এই হাইড্রোজেনটা যেটা আছে এটা আস্তে আস্তে আংশিক পজিটিভ হইতে থাকে, আর এটা আস্তে আস্তে আংশিক কী হইতে থাকে, নেগেটিভ হইতে থাকে। সো এটা যেহেতু আস্তে আস্তে আংশিক পজিটিভ হইতে থাকে, এখানের ক্লোরিন তখন কি করে, ক্লোরিনের তো ইলেকট্রন আছে ভাই, ক্লোরিনের তো ইলেকট্রন আছে, এই যে ইলেকট্রন। সো ক্লোরিন কি করে, এটা অ্যাকচুয়ালি H+ আকারে রিলিজ হয়ে যাবে। এটা কি আকারে রিলিজ হয়ে যাবে, H+ আকারে। সো H+ আকারে যদি এটা রিলিজ হয়ে যায়, কারণ অক্সিজেন কিন্তু তার থেকে ইলেকট্রন করে রাখা দিতে চাইতেছে, অ্যান্ড সামহাও এটা কোনো না কোনো টাইমে H+ আকারে রিলিজ হয়ে যাবে। সো এটা যদি H+ আকারে রিলিজ হয়ে যায়, দ্যাট মিনস যে H+ আকারে রিলিজ হওয়া মানে তার 2টা ইলেকট্রনের ঘাটতি আছে, তার কি আছে, 2টা ইলেকট্রনের ঘাটতি আছে। অর্থাৎ দেখো হাইড্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন থাকে, তাহলে H+ মানে এই ইলেকট্রনটাকে দান করে দেওয়া, তার শেষ কক্ষপথে কোনো ইলেকট্রন নাই, তার শেষ কক্ষপথে যদি দ্বিত্বক পূরণ করতে হয় ইট নিডস 2 ইলেকট্রনস। সো এটা 2টা ইলেকট্রন ভবিষ্যতে ফিউচারে দরকার পড়বে, যেটা ক্লোরিন পাশাপাশি থেকে বুঝতেছে যে না অক্সিজেন তো এই কাজ করতেছে। তো ক্লোরিন কি করবে, ক্লোরিন এই 2টা ইলেকট্রন দিয়ে এখানের হাইড্রোজেনের সাথেও সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে, এক্স্যাক্টলি হাইড্রোজেন না H+ এর সাথে। আমরা তখন বলি যে এই ক্লোরিন যখন এই H+ এর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে তখন কাহিনীটা কি হয় দেখো, ক্লোরিন যখন H+ এর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে তখন এই ক্লোরিন কি করে, এই হাইড্রোজেন থেকে এই হাইড্রোজেনের সাথে বের হয়ে যায়। অর্থাৎ ব্যাপারটা এরকম হয়। আমি যদি তোমাকে জিনিসটা দেখাই তাহলে দেখো কীরকম হয়। ধরো এটা হচ্ছে SiCl4, সো চারদিকে আমি 4টা সিলিকন দেখাইলাম, এদিকে সিলিকন, এদিকে ধরো যে সিলিকন, এদিকে ধরো যে সিলিকন, এদিকে ক্লোরিন, এদিকে ক্লোরিন, এদিকে ক্লোরিন, SiCl4। সো এখন কি হলো, এখন হচ্ছে তোমার এই সিলিকনের সাথে এখানে হচ্ছে ক্লোরিন, এখানে হচ্ছে ক্লোরিন, দেন এখানে হচ্ছে ক্লোরিন, দেন এখানে হচ্ছে তোমার পানি কি করছে, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে। পানি কি করছে, তার 2টা ইলেকট্রন দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে। সো এখানে হচ্ছে তোমার আলটিমেটলি, সরি এটা এভাবে দিতে হবে, সো এভাবে সেইখানে একটা হাইড্রোজেন আছে। সো দেখো এখানে পানির এই অক্সিজেনের সাথে সিলিকনের একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন হয়েছে, ইভেন ক্লোরিনের সাথে এই হাইড্রোজেনের একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন। তারপরে যেটা করবে সেটা হচ্ছে, তারপরে যেটা হবে
সেটা হচ্ছে যে এখানের এই যে ক্লোরিন, এখানে যে ক্লোরিন এবং এই যে এখানের যে H প্লাস, সেই H প্লাস এবং এখানে Cl মাইনাস, এখানে কি তোমার Cl মাইনাস, অর্থাৎ এই ক্লোরিন কি করবে, তোমার এই যে যে দুইটা ইলেকট্রন আছে সেই দুইটা ইলেকট্রন নিয়েই বের হয়ে পড়ে। কারণ কি? কারণ হচ্ছে দেখো এইটা আস্তে আস্তে H প্লাস হইতেছে, এটা আস্তে আস্তে কি হইতেছে H প্লাস হইতেছে, সো ইট মাস্ট বি Cl মাইনাস। কারণ এটা যদি Cl মাইনাস না হয় তাহলে H প্লাস তাকে আকর্ষণ করবে না, তুমি যত কিছুই করো না কেন। দ্যাট মিনস এখানে যে ক্লোরিন আছে সেই ক্লোরিনে তো 7টা ইলেকট্রন থাকে, তাহলে ক্লোরিনে যদি 7টা ইলেকট্রন থাকে তাহলে তো সেটা Cl মাইনাস না, কারণ তার 17টা শেষ কক্ষপথে যদি 7টা ইলেকট্রন থাকে দ্যাট মিনস তার শেষ কক্ষপথে টোটাল ইলেকট্রন 17টা আছে। কিন্তু এই ক্লোরিনে দেখো 1 2 3 4 5 6 7টা ইলেকট্রন, আর ক্লোরিন কি করে এই একটা ইলেকট্রনকে যেটা সিলিকনের ইলেকট্রন ছিল সেটা নিয়ে বের হয়ে পড়ে, অর্থাৎ সেটা Cl মাইনাস আকারে বের হয়ে পড়ে। সো আলটিমেটলি এটা Cl মাইনাস আকারে রিলিজ হয় আর এটা H প্লাস আকারে রিলিজ হয়। সো দেখা যায় যে এখান থেকে HCl মাইনাস HCl রিলিজ হয়ে যায়। তো HCl যখন রিলিজ হয়ে যাবে তখন দেখো এখানে এখানে তো 4টা ক্লোরিন থাকার কথা, 1 2 3 3টা, আচ্ছা আরেকটা দেখায় দিই, SiCl4 হওয়ার কথা। সো আরেকটা ক্লোরিনকে দেখায় দিই, সো এটা হচ্ছে আরেকটা ক্লোরিন। সো এখন চিন্তা করো যে এখানে তোমার আলটিমেটলি HCl বের হয়ে যাওয়ার পরে, HCl যখন বের হয়ে যাবে তখন এই OH-টা এই সিলিকনের সাথে লেগে থাকবে, অর্থাৎ আলটিমেট প্রোডাক্টটা আমরা পাবো হচ্ছে তোমার লাস্টে প্রোডাক্টটা পাবো SiCl3 দেখো SiCl3 OH প্লাস আমরা পাচ্ছি আরেকটা প্রোডাক্ট পাচ্ছি HCl। তো এখন একটা জিনিস দেখো, একটা কথা খুব ইম্পর্টেন্ট যে ভাইয়া এখান থেকে যখন H প্লাসটা বের হয়ে যাবে, এখান থেকে যখন Cl মাইনাসটা বের হয়ে যাবে তখন তো আমার 3p অরবিটাল ফাঁকা হয়ে যাবে। সন্নিবেশ সমযোজী বন্ধনটা কি তখনও 3d-তে থাকবে নাকি সেটা 3p-তে চলে আসবে? দেখো আমি তোমাকে বলি, এই Cl-টা এই ইলেকট্রনটাকে নিয়ে Cl মাইনাস আকারে রিলিজ হয়ে গেছে, H প্লাসটা সরে গেছে। তো যখন এটা হবে তখন উপরের যে অরবিটাল আছে সেই অরবিটালটা কী হবে, আলটিমেটলি ফাঁকা হয়ে যাবে। সেই অরবিটালটা কী হবে, ফাঁকা হয়ে যাবে। Cl মাইনাস চলে গেছে H প্লাসের সাথে চলে গেছে, আর এই অক্সিজেনটা OH মাইনাস হয়ে গেছে, কারণ তার মধ্যে একটা ইলেকট্রন রেখে H হাইড্রোজেন চলে গেছে। আচ্ছা, তো এখন যখনই এই কাহিনীটা হবে, যখনই এই অরবিটালটা 3p অরবিটালটা ফাঁকা হবে তখনই আর OH-টা যেটা আছে, OH মাইনাসটা যেটা আছে সেটা আর ওই 3d-তে থাকবে না, সেটা শিফট করে 3p-তে চলে আসবে। দ্যাট মিনস 3p-তে যদি চলে আসে তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 3p-তে চলে আসলো, যেটা অক্সিজেন তার এই যে দুইটা ইলেকট্রন, সেই দুইটা ইলেকট্রন দিয়ে শেয়ার করতেছে, তার একটা বন্ড হাইড্রোজেনের সাথে আছে, এই যে এই হাইড্রোজেনের সাথে, আর আমরা দেখতে পারতেছি এখানে দুইটা ইলেকট্রন, এখানে হচ্ছে তার দুইটা ইলেকট্রন, দেখো কয়টা আসে 1 2 3 4 5 6 7 8, এগুলো তো 8টা ইলেকট্রন, এখানে অলরেডি আরও একটা ইলেকট্রন রেখে গেছে হাইড্রোজেন, এই জন্যে সরি 8টা ইলেকট্রন দেখে তো ও মাইনাস। আচ্ছা, অক্সিজেন এখানে কয়টা ইলেকট্রন ছিল এক্স্যাক্টলি দেখো তো, অক্সিজেন হাইড্রোজেন যখন ছিল তখন কয়টা ইলেকট্রন ছিল, 1 2, এটা তো ইলেকট্রন না, 2 দেন 1 2 3 4 5 6 7 8, তাহলে হাইড্রোজেন রেখে গেছে এই ইলেকট্রনটা, 8টা ইলেকট্রনের রয়েছে, 9টা কেন দিতেছি আমি, হাইড্রোজেন রেখে গেছে। দেখো তোমরা ক্যালকুলেশন খাতায় নিয়ে হিসাব করলেই বের হয়ে যাবে, সুন্দর করে চিত্রটা আঁকলেই বের হয়ে যাবে। দেখো তো তখন OH মাইনাস যেটা আছে সেটা সিলিকনের 3p-তে ঢুকে পড়ে, 3p-তে শিফট করে। তার মানে দেখো আমি যদি বলি যে ভাইয়া এখানে তাহলে তো দিন শেষে তো ওই একই কথা, আমার যদি পি অরবিটাল ফাঁকা থাকে বা পি অরবিটালেই আমি ঢুকাইতে পারতেছি OH মাইনাসকে সামহাও, Cl মাইনাসটাকে বের করে দিয়ে ক্লোরিনটাকে বের করে দিয়ে, দেখো তার মানে ব্যাপারটা কি, তার মানে ব্যাপারটা হচ্ছে আমি এই ডি অরবিটাল না হইলেও তোমার কাছে মনে হইতে পারে যে এইখানে ডি অরবিটাল না হইলেও আমি ব্যাপারটা পারতাম। কীভাবে পারতাম, আমি সেই ক্লোরিনটাকে সরায় দিতে পারতাম, ক্লোরিনটাকে যদি সরায় দিই আমি সেই কার্বনের ক্ষেত্রেও সেম কাজটা করতে পারতাম, যে ভাই এখানে একটা ক্লোরিনকে সরায় দিতাম, এখানের একটা ঘর ফাঁকা হইতো, টুপি অরবিটালের ঘর ফাঁকা হইতো, আমি এখানের OH মাইনাসকে ঢুকাই দিতাম। বাট ভাইয়া দেখো জিনিসটা এতটা ইজি না তুমি যতটা চিন্তা করতেছো। প্রথমত বলি যে তোমার প্রথমে এই Cl-কে সরানোর জন্যে এর পাশে পানিকে জায়গা দিতে হবে। কেন? কারণ Cl তখনই সরবে যখন তার পাশে দেখবে যে পানির হাইড্রোজেন আছে। দ্যাট মিনস তুমি তোমার ঘর থেকে কাউকে সরাইতে চাও, সরানোটা এরকম যে তাকে তুমি আগে সরাইতে পারবে না, ঘরে অন্য কাউকে আনতে হবে,
যখন তুমি ঘরে অন্য কাউকে আনবা সে অটোমেটিক্যালি সরে যাবে, তোমার ঘর ফাঁকা হয়ে যাবে, সে তখন ওই জায়গাটাতে থাকতে পারবে। বাট তুমি যতক্ষণ পর্যন্ত ঘরে অন্য কাউকে না আনতেছো ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি যাবে না। ধরো তোমার একটা ঘরের মধ্যে তোমার 3টা রুম আছে, একটা ঘরের মধ্যে 3টা রুম আছে, একটাতে তুমি থাকো, আরেকটাতে তোমার ধরো যে তোমার কেউ থাকে, কেউ বলতে তো বুঝছো, কেউ থাকে। তুমি কি করতে যাচ্ছ আর একজনকে, বাট আমি বলে দিলাম তোমার যে কেউ থাকে সেই কেউ কিন্তু কেউর সাথে রুম শেয়ার করবে না। তো তুমি থাকো, তোমার কেউ থাকে, আর হচ্ছে তোমার ধরো যে তুমি এই কেউকে সরাইতে চাইতেছো। সো এই কেউকে সরাইতে গেলে ধরো আরেকজন পার্সন যার 2টা ঘড়ি আছে, আরেকজন নাম আরেকজন, আর আরেকজনের কেউ আছে এখানে। সো এখন তুমি ধরো যে এই কেউকে সরাইতে চাইতেছো, তুমি এটাকে ডিরেক্টলি সরাসরি সরাইতে পারবা না। তোমাকে কি করতে হবে, আগে অন্য আরেকজনকে ঘরের মধ্যে আনতে হবে। ধরো যে এই কেউ এর যদি অন্য আরেকজনকে আনো তাহলে তার নাম হচ্ছে সতীন। এই সতীনকে তুমি ঘরের মধ্যে আনলা, আনার পরে সে কি করবে, আলটিমেটলি এই একে উৎখাত করে এর জায়গাটা সে দখল করবে। সো কিন্তু তুমি এই যে আরেকজন যে ব্যক্তিটা আছে সে কিন্তু এটা পারবে না, কারণ সে যে আরেকজন মানুষকে আনবে সেই মানুষকে জায়গা দেওয়ার মতো তার কিছু নাই। অর্থাৎ ফার্স্ট কথা, তোমাকে ইনিশিয়ালি জায়গা দেওয়ার মতো ক্যাপাবিলিটিস থাকতে হবে। ইনিশিয়ালি ওইটাকে জায়গা দেওয়ার মতো ক্যাপাবিলিটিস থাকতে হবে। তারপরে তুমি যাকে জায়গা দিচ্ছ সেই ওই একটা ঘর ফাঁকা করে ওই জায়গাটাতে বসে যাবে। সো জিনিসটা একটু চিন্তা করে দেখো, এখানে যদি আমরা চিন্তা করে দেখি যে ইনিশিয়ালি যে পানিটা আছে সেই পানিটা 3D অরবিটালের ফাঁকা ঘরে বসছে, 3D অরবিটালের ফাঁকা ঘরে বসছে। দেন এই হাইড্রোজেন আর এখানে যে ক্লোরিন ছিল সেই ক্লোরিন কাছাকাছি আসছে, তখন তারা বুঝছে যে তারা পালায় চলে যেতে পারে, তারা চলে গেছে। দেন এই ঘরটা খালি হয়েছে, দেন এখানে গিয়ে বসতে পারছে। দ্যাট মিনস তুমি যদি এটাকে ফাঁকা ডি অরবিটালে না আনতা তার পাশাপাশি, তখন কিন্তু এখানে ক্লোরিনটাকে অপসারণ করা যাচ্ছিল না। দ্যাট মিনস এখানে যে ক্লোরিনটাকে অপসারণ করার জন্যে এখানে পাশে একটা ফাঁকা ঘর রাখাটা জরুরি। এই ঘরটাকে তুমি পাশের ফাঁকা ঘর না রেখে সেখানে পানিকে না ঢুকায় ফাঁকা করতে পারবে না। সো দ্যাটস ওয়াই তার পাশেই ফাঁকা ডি অরবিটালটার দরকারটা পড়তেছে। আচ্ছা, তো আমরা বুঝলাম এখন SiCl3 এরকমভাবে পর্যায়ক্রমে আমরা যদি আবার SiCl3OH এর সাথে রিয়াকশান ঘটে, আবার এরকম রিয়াকশান ঘটতে 4বার যদি রিয়াকশান ঘটে তখন প্রত্যেকটা Cl অপসারিত হয়ে যাবে। আমরা তখন গিয়ে পাবো SiOH4 আর আমরা পাবো 4টা HCl। আমরা যদি 4বার যদি সেম রিয়াকশানটা করি, 4বার তোমরা সেম রিয়াকশানটা করলে দেখাইতে পারবা। বাট কার্বনের ক্ষেত্রে সেটা পসিবল না, কারণ কার্বনের সাথে এই পানি তোমার কি করতে পারে না, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে না। আচ্ছা, এটা যাওয়ার পরে আদ্র বিশ্লেষণ থেকে আরও একটা কোশ্চেন তোমাদের আমি আনসার দিয়ে দিই, খুব ক্রিটিক্যাল, কারণ এই জিনিসগুলো একেবারে লাইন বাই লাইন বোঝা লাগবে, না এই জিনিসগুলো তোমরা খুব ভালোভাবে পারফরমেন্স করতে পারবে না। যেমন লেখা আছে তোমাকে যদি কোশ্চেন করে NF3 আদ্র বিশ্লেষিত হতে পারে না, আদ্র বিশ্লেষিত হতে পারে না, আদ্র বিশ্লেষিত হতে পারে না, কিন্তু NCl3 বা NBr3 কেন আদ্র বিশ্লেষিত হতে পারে, কেন আদ্র বিশ্লেষিত হতে পারে? কি বললাম, NF3 আদ্র বিশ্লেষিত হতে পারে না, NF3 আদ্র বিশ্লেষিত হতে পারে না, কিন্তু NCl3 কেন আদ্র বিশ্লেষিত হতে পারে? আচ্ছা দেখো, আমি তোমাকে আগে একটা কথা বলছিলাম যে আদ্র বিশ্লেষণের জন্য পানিটাকে কি করতে হবে, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে হবে তাদের কারো ফাঁকা ডি অরবিটালের সাথে। কারণ আগে ওই পানিটাকে জায়গা দেওয়ার মতো তোমার ব্যবস্থা থাকতে হবে। যদি পানিটাকে জায়গা দেওয়ার মতো তোমার ব্যবস্থা থাকে, দেন তুমি তোমার পাশের ঘরে যে আছে তাকে তুমি সরায় দিতে পারবা। সো অ্যাট ফার্স্ট তোমাকে পানিটাকে জায়গা দেওয়ার মতো ক্যাপাসিটি থাকতে হবে। আর পানিটাকে জায়গা দেওয়ার মতো ক্যাপাসিটি তোমার তখনই থাকবে যখন তোমার ফাঁকা ডি অরবিটাল থাকবে। যখন তোমার কি থাকবে, ফাঁকা ডি অরবিটাল থাকবে, তখনই তোমার কেবল জায়গা দেওয়ার ব্যবস্থা থাকবে। ওকে, আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে দেখি। আমরা যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে দেখি তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি আসে, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি আসে, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 দেন 2s2 দেন 2p3। 2d এর কোনো এক্সিস্টেন্স নাই। সো আমি যদি ইলেকট্রন বিন্যাসটা উল্টে নীতিতে করি তাহলে ওকে, এখানে হচ্ছে তোমার 3টা ইলেকট্রন। আচ্ছা, একটা কন্ডিশনের ক্ষেত্রে 3টা ফ্লোরিন যুক্ত হয়েছে অর্থাৎ 2p এর সাথে, আর একটা নাইট্রোজেন এখানে দিই
এটা হচ্ছে NF3 এর নাইট্রোজেন, আর এটা হচ্ছে NCl3 এর নাইট্রোজেন। সো এখানে যদি আমরা দিই তাহলে এখানে আমরা সেম জিনিসই পাই, শেষ কক্ষপথটা যা দেখাই, এখানে হচ্ছে 2টা ইলেকট্রন, আর এখানে হচ্ছে তোমার আলটিমেটলি 1 2 3টা ইলেকট্রন। আচ্ছা, সো এখানে আমরা দেখতে পারি যে ইন কেস অফ ফ্লুরিন ফ্লুরিন কি হয়েছে, 3টা এখানে সংযুক্ত হয়েছে পি অরবিটালের 3টার সাথে, NF3 হয়েছে, তারা প্রত্যেকে একটা করে ইলেকট্রন শেয়ার করছে। আর ইন কেস অফ দিস NCl3 এখানে হচ্ছে ক্লোরিন সংযুক্ত হয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে ক্লোরিন তোমার আলটিমেটলি ঢুকছে। আচ্ছা, সো এখন ভাইয়া নাইট্রোজেনের কিন্তু ফাঁকা ডি অরবিটাল নাই, নাইট্রোজেনের কিন্তু ফাঁকা ডি অরবিটাল নাই, কারণ 2d এর এক্সিস্টেন্স নাই। দেখো 2s 2p তারপরে 2d আছে, নাই 2d এর এক্সিস্টেন্স নাই। সো এখানে ফাঁকা ডি অরবিটাল 1 2 3 4 5 অ্যাকচুয়ালি এক্সিস্টেই করে না। দ্যাট মিনস যদি ফাঁকা ডি অরবিটাল এক্সিস্ট না করে, এইদিকে পানিও এসে সমযোজী বন্ধন গঠন করতে পারবে না। হওয়ার কথা ছিল NF3 এবং NCl3 এর কেউই আদ্র বিশ্লেষিত করতে পারবে না। আমার কথাটা বুঝতে পারছো কিনা? দেখো কার্বনের ক্ষেত্রে আমরা কি লজিক দিয়ে আসছি রে ভাই, দেখো কার্বনের ক্ষেত্রে আমরা কি লজিক দিয়ে আসছি যে ভাই কার্বনের 2d অরবিটালের এক্সিস্টেন্স নাই। সো 2d অরবিটালে যেহেতু এক্সিস্টেন্স নাই, এখানে পানি আসা বসতে পারে না। সো এখানে যেহেতু পানি আসা বসতে পারে না, পানি আসা না বসতে পারলে এখানে ক্লোরিনকেও সরানো যায় না। যদি এখানে পাশের ডি অরবিটালে যদি পানি আসা কেবল বসতে পারতো, তখন দেখা যাইতো যে তাদের আলটিমেটলি এই ক্লোরিন আর এই হাইড্রোজেনের মধ্যে কোনো একটা প্রেম হইতো, তারা চলে যাইতো, এই ঘরটা ফাঁকা হয়ে যেত, এই ঘরে OH মাইনাস চলে আসতে পারতো। বাট প্রবলেম ইজ দ্যাট 3D যখন সিলিকনের ক্ষেত্রে আমরা চিন্তা করছি, তখন 3D অরবিটালের এক্সিস্টেন্স ছিল, যদিও সেখানে ইলেকট্রন ছিল না, ফাঁকা ছিল, সেটাকে আমরা কাজে লাগাইছিলাম। কিন্তু কার্বনের ক্ষেত্রে 2D অরবিটালের এক্সিস্টেন্স নাই, সেই জায়গায় ও পানি এসে বসতে পারে নাই। সো আলটিমেটলি সেটা কি হয় নাই, তোমার পাশের ঘরও আমরা ফাঁকা করতে পারি নাই, কেন তার অর্থাৎ মেন কথা হচ্ছে 2D অরবিটালের এক্সিস্টেন্স নাই। সো এইদিকে কোনো ফাঁকা ডি অরবিটাল নাই যেটার মধ্যে এসে পানি বসবে আর ক্লোরিনকে সরাইয়ে দিবে। এই লজিকটা আমরা দিয়ে আসছিলাম। যদি তাই সত্যি হয় তাহলে এখানের NF3 কিংবা NCl3 এদের কেউই আদ্র বিশ্লেষণে অংশ নেওয়ার কথা না। সেটার কারণ কি? সেটার কারণ হচ্ছে ভাইয়া তাদের 2d অরবিটালের এক্সিস্টেন্স নাই। রাইট? এতটুকু যদি বুঝে থাকো তাহলে আমি সামনের দিকে আগাইতে পারি যে NF3 বা NCl3 এর কেউই আদ্র বিশ্লেষণ করার ক্ষমতা রাখে না। আমরা আগে যেটা পড়ে আসছি সেটা অনুসারে তারা কেউ আদ্র বিশ্লেষণ করার ক্ষমতা রাখতে পারে না। আচ্ছা, এখন তোমাকে আমি একটা কথা বলি, এই যে আমরা CCl4 কিংবা SiCl4 এর ক্ষেত্রে যেই ব্যাখ্যাটা দিছি যে তাদের ফাঁকা ডি অরবিটালের সাথে পানি আসা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে হবে বা করার মতো অরবিটাল ফাঁকা থাকতে হবে, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র সেন্ট্রাল অ্যাটমকে বিবেচনায় নিছি। জাস্ট সেখানে আমরা কার্বনের ক্ষেত্রে দেখছি যে কার্বনের ক্ষেত্রে ফাঁকা ডি অরবিটাল আছে কিনা, অ্যান্ড সেখানে আমরা সিলিকনকে দেখছি যে সিলিকনের সাথে ফাঁকা ডি অরবিটাল আছে কিনা। রাইট? সেখানে আমরা এখানে আমরা বিবেচনা করতেছি যে তাদের সেন্ট্রাল অ্যাটমের, অর্থাৎ নাইট্রোজেন তাদের সেন্ট্রাল অ্যাটমের ফাঁকা ডি অরবিটাল আছে কিনা, আমরা শুধুমাত্র সেই জিনিসটা জাজ করতেছি, আমরা শুধুমাত্র সেই জিনিসটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। বাট একটা জিনিস মাথায় রাখো, যদি এই কথাটাতে তোমার কনফিউশন লাগবে, তবু এই জিনিসটা মাথায় রাখো, একটু পরে সকল কনফিউশন আমি ক্লিয়ার করে দিতেছি, জাস্ট আমাকে পড়াই দিয়ে দাও। সো জাস্ট আমাকে বলতে দাও যে এখানে এই যে পানি যেটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে, সেটা যদি সেন্ট্রাল অ্যাটমের সাথে সেই সন্নিবেশ সমযোজী বন্ধন নাও গঠন করতে পারে, সমস্যা নাই। আমি কি বললাম? সেন্ট্রাল অ্যাটমের ফাঁকা ডি অরবিটালের সাথে যে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে হবে, কথাটা এরকম না। ওই যৌগের মধ্যে যে কোনো পরমাণুর ফাঁকা যদি ডি অরবিটাল থাকে, তার সাথেই সেই সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে আদ্র বিশ্লেষণ ঘটাইতে পারবে। কি বললাম? ওই কম্পাউন্ডের যে কোনো পরমাণুর যদি ফাঁকা ডি অরবিটাল থাকে, সেই ফাঁকা ডি অরবিটালের সাথে পানি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে সে কি করতে পারবে? আদ্র বিশ্লেষিত হইতে পারবে, সমস্যা নেই। তাহলে আমি জানি তোমার মাথায় একটা জিনিস ঘুরতে হবে, CCl4 এর মধ্যে Cl এরও ফাঁকা ডি অরবিটাল ছিল, এটার ব্যাখ্যা আমি পরে দিয়েছি, বাট আমাকে একটু এই জিনিসটা একটু পড়াইতে দাও, দেন আমি সেটার ব্যাখ্যা দেবো। দেখো NF3 আর NCl3 এর মধ্যে আমরা যদি খেয়াল করি, নাইট্রোজেনের ফাঁকা ডি অরবিটাল নাই, দ্যাটস রাইট। বাট
নাইট্রোজেন যে দুইটা যৌগ গঠন করছে NF3 কিংবা NCl3, তাদের মধ্যে ফ্লুরিনের ফাঁকা ডি অরবিটাল এক্সিস্ট করে না। দেখো ফ্লুরিনের যদি ইলেকট্রন বিন্যাস করি, ফ্লুরিনের হচ্ছে 9, তাহলে আসে 1s2, দেন 2s2, 2p5, অর্থাৎ 2 এর ঘরে। সো আলটিমেটলি এটার ফাঁকা ডি অরবিটাল এক্সিস্ট করবে না, সো 2d অরবিটালে এক্সিস্ট করে না, সো এটার ফাঁকা ডি অরবিটাল নাই। কিন্তু ইন কেস অফ ক্লোরিন, আমরা যদি ক্লোরিনের কথা চিন্তা করি, 1s2, দেন 2s2, দেন 2p6, দেন 3s2, দেন 3p5, দেন 3p5 এর পরে অবশ্যই 3d এক্সিস্ট করে, সেখানে ইলেকট্রন 0 হয়তো বা 3d এক্সিস্ট করে। দ্যাট মিনস যে এখানে নাইট্রোজেনের ফাঁকা ডি অরবিটাল নাই, কিন্তু ক্লোরিনের ফাঁকা ডি অরবিটাল আছে। এখানে কি আছে, কার ডি অরবিটাল আছে? ক্লোরিনের ফাঁকা ডি অরবিটাল আছে। সো ক্লোরিনের যদি ফাঁকা ডি অরবিটাল আমরা দেখাই, এখানে হচ্ছে 3s, এস এর মধ্যে দুটো ইলেকট্রন, তারপর হচ্ছে 3p, এখানে হচ্ছে তোমার আলটিমেটলি 1 2 3, দেন 4, দেন 5, এখানে দেন এখানে হচ্ছে তোমার ফাঁকা ডি অরবিটাল আছে। ঠিক আছে, এখানে হচ্ছে কি আছে, ফাঁকা ডি অরবিটাল এক্সিস্ট করতেছে। ফাঁকা ডি অরবিটাল কি, সরি কিন্তু কোনো ইলেকট্রনই নাই, সরি। সো এখানে দেখো 3d 1 2 3 4। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে যে এই যে ক্লোরিন আছে, সেই ক্লোরিনের তোমার ফাঁকা ডি অরবিটাল আছে। তার ফাঁকা ডি অরবিটাল আছে, ক্লোরিনের ফাঁকা ডি অরবিটাল আছে। সো এই ফ্লুরিনের সাথে পানি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারবে না, কারণ তার ফাঁকা ডি অরবিটাল নাই। কিন্তু ক্লোরিনের সাথে পানি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারবে। সো আমি যদি এদিকে পানিটাকে দেখাই, এদিকে হচ্ছে অক্সিজেন, আর এদিকে হচ্ছে তোমার আলটিমেটলি তাদের দুইটা ইলেকট্রনকে যে দেখাইলাম যে তারা ওই ফাঁকা ডি অরবিটালের সাথে 3d ফাঁকা ডি অরবিটালের সাথে সন্নিবেশ সমযোজী তারা বন্ধন গঠন করছে। অর্থাৎ স্ট্রাকচারটাকে যদি আমি দেখাই, NF3, এটা হচ্ছে NF3, ধরো এটা হচ্ছে NF3, এটা হচ্ছে F, এটা হচ্ছে F, এটা হচ্ছে F। এখানে কারোর সাথে ফাঁকা ডি অরবিটাল করতে পারবে না। আর এখানে যদি দেখাই, ধরো নাইট্রোজেন, দেন নাইট্রোজেনের মধ্যে তোমার 3টা ক্লোরিন আছে। সো 3টা ক্লোরিনকে আমি এইভাবে দেখাই, একটা ক্লোরিন হচ্ছে এইরকম, একটা ক্লোরিন হচ্ছে এই জায়গায়, আর একটা ক্লোরিন হচ্ছে ধরো যে এই জায়গাটাতে। সো এখন কি হয়েছে দেখো, এইদিকে কি করছে, এই যে অক্সিজেন আছে, পানির যে অক্সিজেন আছে, সেই পানির অক্সিজেন কি করছে আলটিমেটলি এখানে তোমার সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে। এবং সেটা সরি সেটা নাইট্রোজেনের সাথে না, নাইট্রোজেনের সাথে তো গঠন করতে পারবে না, নাইট্রোজেনের সাথে করতে পারবে না, ক্লোরিনের সাথে করবে, ক্লোরিনের সাথে করবে। আমরা আগে দেখেছি ক্লোরিনের সাথে যদি করে, তাহলে এটা হচ্ছে আমার ধরো যে পানি, এই যে দেখো ও, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন, দেন এখানে হচ্ছে একটা হাইড্রোজেন, দেন এখানে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন দিয়ে ক্লোরিনের 3d অরবিটালের সাথে এই পানি একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারছে। আচ্ছা, তার মানে আমি কি বললাম, যে এই যে পানি সন্নিবেশ আদ্র বিশ্লেষণের সময় পানি যে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে, সেটা সেন্ট্রাল অ্যাটমের সাথে না করতে পারলেও চলবে। সেটা যদি সেন্ট্রাল অ্যাটমের বাইরে অন্য কোনো অ্যাটমের ফাঁকা ডি অরবিটাল থাকে, তার সাথেই সে বন্ধনটা গঠন করতে পারবে। আচ্ছা, দ্যাট মিনস আলটিমেটলি তারা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। তারপরে কাহিনীটা কি হয়, কাহিনীটা হয় যে ভাইয়া আবার একটা জিনিস মাথায় রেখো, পানি কিন্তু প্রথমে ট্রাই করবে সেন্ট্রাল অ্যাটমের ডি অরবিটালের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করার জন্য। তারপরে যদি দেখে সে সেন্ট্রাল অ্যাটমের ডি অরবিটাল নাই, ফাঁকা ডি অরবিটাল নাই, তার সাথে সে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারতেছে না, তখন সে আশেপাশের পরমাণুতে যাবে। তো এখন Cl এর সাথে বন্ধন গঠন করলো, তখন দেখো নাইট্রোজেনের কিন্তু একজোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে কিনা, নাইট্রোজেনের একজোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে কিনা দেখো, আমরা পড়ে আসছি নাইট্রোজেন, এই যে দেখো নাইট্রোজেনের, সরি এটা না, এই যে দেখো নাইট্রোজেনের এই যে 2s, এটা কিন্তু শেষ কক্ষপথে 2 নম্বর কক্ষপথে 2s, কিংবা এখানে ক্লোরিনের ক্ষেত্রে এটা 3s। সো 2s কিংবা 3s এর মধ্যে দুইটা ইলেকট্রন আছে যারা বন্ধনে অংশগ্রহণ করে নেয়, অর্থাৎ তারা হচ্ছে তোমার মুক্ত জোড় ইলেকট্রন। তারা কি ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন। অর্থাৎ নাইট্রোজেনের পাশে আমি এরকম দুইটা মুক্ত জোড় ইলেকট্রন আমি দেখায় দিতে পারি। সো আমি এদিকে কি করলাম, নাইট্রোজেনের পাশে এরকমভাবে দুইটা মুক্ত জোড় ইলেকট্রনকে দেখায় দিলাম। এবং অবশ্যই দেখো এখানে একটা তো এই অক্সিজেনের সাথে এই ক্লোরিনের বন্ধন গঠিত হইতেছে, আরেকটা বন্ধন এখানে হচ্ছে তোমার সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হবে কাদের মধ্যে, এই যে নাইট্রোজেনের যে ইলেকট্রন এবং তোমার আলটিমেটলি এখানের যে এটা কি হাইড্রোজেন, সেই হাইড্রোজেনের মধ্যে নাইট্রোজেনের যে ইলেকট্রন এবং এখানের তোমার আলটিমেটলি কি এখানের নাইট্রোজেনের যে ইলেকট্রন, সরি আমি একটু তো হবে নাইট্রোজেনের দেখো তাহলে নাইট্রোজেনের যে ইলেকট্রন
আর এই হাইড্রোজেনের যেই তোমার এখানে তো H প্লাস হবে, সো আলটিমেটলি তার দুটো ইলেকট্রনের ঘাটতি পড়বে, সো তার সাথে সে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। দেন কি হবে, একটা জিনিস মাথায় রাখো, সেন্ট্রাল এখানে দেখো দুইটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হয়েছে বা দুইটা বন্ধন গঠিত হয়েছে। একটা হচ্ছে এখানে যে অক্সিজেন যেটা গঠিত হয়েছে, অক্সিজেন আর এই হাইড্রোজেন, এরা আলটিমেটলি এই ক্লোরিনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে, হুইচ ইজ নট সেন্ট্রাল অ্যাটম, এটা কিন্তু সেন্ট্রাল অ্যাটম না। আর এখানে নাইট্রোজেনের সাথে আলটিমেটলি এই হাইড্রোজেনের একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হয়েছে, যেটা সেন্ট্রাল অ্যাটমের সাথে, অর্থাৎ এই হাইড্রোজেনের বন্ধনটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের সাথে। সো যেটা এর পরবর্তীতে আমরা দেখাইছিলাম, দেখো আদ্র বিশ্লেষণ বিক্রিয়া আমরা দেখাইছিলাম, এর পরবর্তীতে দুইটা বন্ধনের মধ্যে একটা বন্ধন ছুটে যায়। দেখো এই SiCl4 এর মধ্যে যে এই দুইটা বন্ধন এখানে গঠিত হয়েছে, দেখো দুইটা বন্ধন, একটা হচ্ছে এই ও এই সন্নিবেশ সমযোজী বন্ধন যেটা ওই অক্সিজেন হাইড্রোজেন আর এই সিলিকনের মধ্যে ঘটছে, আর একটা ঘটছিল হচ্ছে তোমার পেরিফেরির অ্যাটমগুলোর মধ্যে, অর্থাৎ এখানের পানির একটা হাইড্রোজেন আর সিলিকনের একটা পেরিফেরির অ্যাটম ক্লোরিন আর হাইড্রোজেনের সাথে তারা অ্যাটাচড হয়েছিল। সো দ্যাট মিনস এখানে আমি আরও একটা জিনিস তোমাদের মাথায় ঢুকায় নিতে চাচ্ছি, কারণ এটা ছাড়া আমি পরবর্তীতে ব্যাখ্যাটা দিতে পারবো না CCl4 কেন আদ্র বিশ্লেষিত হয় না। যে এখানে একটা জিনিস তোমাদের মাথায় ঢুকায় নিতে চাচ্ছি, যে যদি একটা আদ্র বিশ্লেষণ হইতে চায়, সেখানে যে শুধুমাত্র পানি তোমার সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করার ক্ষমতা থাকতে হবে, ব্যাপারটা এরকম না। পানির যে অপর একটা হাইড্রোজেন থাকে, সেই হাইড্রোজেনকেও দুইটা ইলেকট্রন দেওয়ার মতো ওই যৌগের কোনো পরমাণুর সামর্থ্য থাকতে হবে। কারণ এখানে দেখো দুইটা যৌগ গঠন হয়েছে, এখন ক্লোরিনের তো দুইটা ইলেকট্রন ছিল, ক্লোরিনের তো শেষ কক্ষপথে অনেক মুক্তজোড় ইলেকট্রন আছে, 3 জোড়ায় মুক্তজোড় ইলেকট্রন থাকে। তো 3 জোড়া মুক্তজোড় ইলেকট্রনের মধ্যে ক্লোরিন 1 জোড়া মুক্তজোড় ইলেকট্রন H+কে দিচ্ছে, দিয়ে সে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতেছে। দ্যাট মিনস আমরা এতক্ষণ পর্যন্ত যে বারবার বলতেছি পানির সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে হবে, পানির সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে হবে, দ্যাট ইজ নট ট্রু। দ্য ট্রুথ ইজ যে ওই দুইটা সন্নিবেশ সমযোজী বন্ধন এখানে গঠিত হইতে হবে। একটা হচ্ছে তোমার আলটিমেটলি পানির যে অক্সিজেন পরমাণু, সেই অক্সিজেন পরমাণুর সাথে আইদার সেন্ট্রাল অ্যাটম অর পেরিফেরি অ্যাটম যার তার সাথে হোক, তার একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে হবে। আর একটা হচ্ছে ওই পানির যে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনকে ওই যৌগের কোনো কম্পাউন্ডের ইলেকট্রন ওইরকম দুইটা ইলেকট্রন দেওয়ার মতো সামর্থ্য থাকতে হবে, আলটিমেটলি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে হবে। এই পর্যন্ত বুঝতে পারছো সন্নিবেশ সমযোজী বন্ধন কি করতে হবে? এখানে দুইটা বন্ধন প্রয়োজন আমার, এখানে কয়টা বন্ধন গ্রহণ করা প্রয়োজন? দুইটা বন্ধন। এবং তারপরে আমি তোমাদেরকে যেটা দেখাইতেছিলাম যে এখানে যেই দুইটা বন্ধন হয়েছে, একটা বন্ধন হয় সেন্ট্রাল অ্যাটমের সাথে আর একটা বন্ধন হয় পেরিফেরির অ্যাটমের সাথে। দেখো এটা হচ্ছে পেরিফেরির অ্যাটম ক্লোরিন, এটা হচ্ছে পেরিফেরির অ্যাটম, তার সাথে হাইড্রোজেনের বন্ধন গঠিত হয়েছে, আর একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের সাথে। তার পরবর্তীতে আমরা দেখাইতেছিলাম যে পেরিফেরির যেই বন্ধনটা আছে, সেই পেরিফেরির বন্ধনটা ছুটে যায়। দেখো আমি দেখাইতেছিলাম HCl এখানে ছুটে গেছে, আর সেন্ট্রাল অ্যাটমের সাথে যেটা কানেক্টেড সেটা সেন্ট্রাল অ্যাটমের সাথেই লেগে থাকে, অ্যান্ড আলটিমেটলি আমাদের প্রোডাক্টটা পাই SiCl3OHটা এই সিলিকনের সাথে লেগে যায়। সো দ্যাট মিনস এখান থেকে আরও একটা আমরা সিম্পলিফাইড কথা বলতে পারি যে এখানে যে দুইটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হবে, তাদের মধ্যে একটা ছুটে যাবে কোনটা? অবশ্যই পেরিফেরিটা ছুটে যাবে। সেন্ট্রাল অ্যাটমের সাথে যে সংযুক্ত হয়েছে সে ছুটে যাবে না, কারণ এটা সেন্টারে আছে এবং তারই সব ক্ষমতা। সো সেন্ট্রাল অ্যাটমের সাথে যে সংযুক্ত হয়েছে সে ছুটে যাবে না, পেরিফেরিতে যেটা আছে সেটা ছুটে যাবে। সো আমরা যদি এখানে একটু চিন্তা করি, দেখো এখানে আলটিমেটলি সেন্ট্রাল অ্যাটম কোনটা? সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেন। সো নাইট্রোজেন সেন্ট্রাল অ্যাটম, সেই সেন্ট্রাল অ্যাটমের সাথে আলটিমেটলি কে সংযুক্ত হয়েছে? এই হাইড্রোজেন। সো সেন্ট্রাল অ্যাটমের সাথে যে সংযুক্ত হয়েছে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে, সে ছুটে যাবে না, ছুটে যাবে কে? এই যে আমার পেরিফেরিতে যে আছে। সো এখন পেরিফেরিতে যে আছে সে যদি ছুটে যায়, তার নাম কি হবে? দেখো HOCl, অর্থাৎ ছুটে যাচ্ছে কি H-HOCl। আলটিমেট প্রোডাক্ট তাহলে কি পাচ্ছি? N, দেন দুইটা ক্লোরিন আর একটা হাইড্রোজেন, দেখো N, দুইটা ক্লোরিন একটা হাইড্রোজেন। সেন্ট্রাল অ্যাটমের সাথে যে কানেক্টেড সে কিন্তু ছুটে যাবে না, দ্যাট মিনস এখানে Cl2 দেন NH।
এটাকে যদি আরও 2 বার করি তাহলে ওই প্রতিটা ক্লোরিন, দেখো এখানে কি হইতেছে, তাহলে ক্লোরিনের বদলে হাইড্রোজেন নিয়ে আসতেছি, অর্থাৎ আমি সিম্পলিফাই করে বলতে পারি এখানে ক্লোরিনগুলো হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। দ্যাট মিনস এখানে আরও যদি 2 বার করি, দুইটা যদি HOCl অপসারণ করি, তাহলে এখানে তোমার আলটিমেটলি আমরা ওই NH3 পাবো, কারণ দুইটা ক্লোরিনকে যদি হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপন করে দিই, এটা দুইটা হাইড্রোজেন আসবে, একটা হাইড্রোজেন NH3 আমরা পাবো, অ্যামোনিয়া পাবো প্রোডাক্ট। আচ্ছা, এটা গেল। সো এখন তোমাকে আমি বোঝাই, এখন তোমার মনে একটা কোশ্চেন আসতেই পারে যে ভাই আপনি তাইলে কি আমাদেরকে ধোঁকা দিলেন? আপনি বললেন যে পানির যে সন্নিবেশ সমযোজী বন্ধনটা গঠন করতে হবে, সেই সন্নিবেশ সমযোজী বন্ধনটা ওই সেন্ট্রাল অ্যাটমের সাথে না করলেও চলবে, সমস্যা নাই, সেন্ট্রাল অ্যাটমের সাথে না করলেও চলবে, সেটা যদি পেরিফেরির কারোর সাথে করতে পারে তাহলেও আপনার আদ্র বিশ্লেষণ রিয়াকশনটা দিবে। ওকে, ঠিক আছে, আমি তোমার কথাটাই মানলাম। ধরো এটা আমাদের CCl4, আমি ফর সিম্পলিসিটি পারপাস এখানে দেখায় যে আমি লিখতেছি CCl3, আমি জাস্ট একটা সিএল একটু কমায় দিতেছি, CCl3 দিতেছি ফর সিম্পলিসিটি পারপাস, যাতে এই জায়গায় অনেক বেশি হাবিজাবি না হয়, জাস্ট NCl3 এর মতোই করে দেখাইতেছি ব্যাপারটা। যে এখানে যে কার্বন আছে সেই কার্বনের সাথে এখানে ধরো যে আমি ক্লোরিন দিলাম, এখানে ধরো যে ক্লোরিন দিলাম, এখানে ধরো যে ক্লোরিন দিলাম, আর এখানে ধরো যে আমি ক্লোরিন দিলাম। এখন তোমার মনে যে স্বভাবতই যে প্রশ্নটা উদয় হয়েছে সেই প্রশ্নটা হচ্ছে ভাইয়া এখানে যেই পানি আছে CCl4 কেন আদ্র বিশ্লেষিত হতে পারবে না? আরে ভাই এখানে যে পানি আছে, এখানে যে পানি আছে, এই যে H2O ও যে পানি আছে, এই হাইড্রোজেন ভাই এখানে তো CCl4 এর কার্বনের সাথে না, সে ফাঁকা ডি অরবিটালের সাথে সে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে নাই, কিন্তু ভাইয়া এখানে যেই আমার এই অক্সিজেনের সাথে ক্লোরিন আছে, সেই ক্লোরিনের সাথে তো সে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারবে, কারণ ক্লোরিনের তো ফাঁকা ডি অরবিটাল আছে, সেই জিনিসটা তো আপনি এখানে দেখাইলেন। এই যুক্তিতে যদি এই জিনিসটা দেখায় থাকেন তাহলে তো CCl4 এরও আদ্র বিশ্লেষণ হওয়ার কথা সে লজিক অনুযায়ী। কিন্তু একটা জিনিস মাথায় রাখো, আমি আগেই তোমাকে বলছি, আদ্র বিশ্লেষণ হইতে গেলে শুধুমাত্র যে পানিকে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে হবে ব্যাপারটা এরকম না, দুইজনের সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে হবে। একটা হচ্ছে পানির অক্সিজেন পরমাণুর, আরেকটা হচ্ছে পানির অপর একটা হাইড্রোজেন পরমাণুর, যে হাইড্রোজেন পরমাণুটাকে আগে দেখো 2টা ইলেকট্রন দেওয়া হয়েছে, অ্যান্ড ওই 2টা ইলেকট্রন না দিলে ওই হাইড্রোজেনও ছুটে যায় না, বা ওই হাইড্রোজেন বন্ধন গঠন করে না। অর্থাৎ আমি তোমাকে যে আদ্র বিশ্লেষণ বিক্রিয়াগুলো দেখাইলাম, আদ্র বিশ্লেষণ বিক্রিয়াগুলোতে এতটুকু জিনিস স্পষ্ট যে সেইখানে শুধুমাত্র পানির সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করলেই হবে না, বরং এখানে 2টা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে হবে। একটা হচ্ছে পানির অক্সিজেনের সাথে, আর একটা হচ্ছে পানির হাইড্রোজেনের সাথে। এই 2টা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের জন্যই তাদেরকে পরিমাণ মতো ইলেকট্রন আমাকে সরবরাহ করতে হবে। অ্যাট ফার্স্ট পানির সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের জন্য আমাকে ফাঁকা ডি অরবিটাল দিতে হবে, আর হাইড্রোজেনের সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের জন্য আমাকে সামহাউ ফাঁকা ডি অরবিটালের দরকার নাই, সামহাউ তাকে 2টা ইলেকট্রন সরবরাহ করতে হবে। নট নেসেসারি যে এখানেও ফাঁকা ডি অরবিটাল লাগবে, দ্যাট ডাজেন্ট, এটা নেসেসারি না। নেসেসারি হচ্ছে যে এখানে অবশ্যই ওই হাইড্রোজেনটাকে ওই পাশের অ্যাটমের 2টা ইলেকট্রন দেওয়ার সামর্থ্য থাকতে হবে যেন তারা একটা বন্ধন গঠন করতে পারে। মেইন কথা হচ্ছে 2টা ইলেকট্রন দিয়ে যেন তারা একটা বন্ধন গঠন করতে পারে। আচ্ছা, এখন কোনো প্রবলেম নাই ভাই, CCl4 এর মধ্যেও এই পানি আইসা ক্লোরিনের সাথে বন্ধনটা গঠন করতে পারে সন্নিবেশ সমযোজী বন্ধন, বিকজ ক্লোরিনের আলটিমেটলি কি আছে, এখানে আমি আরেকটা ক্লোরিন দেখায় দিই, কারণ CCl4 না হলে তোমরা বুঝবে না। এখানে ক্লোরিনের আলটিমেটলি কি আছে, তোমার ফাঁকা ডি অরবিটাল আছে, দ্যাট মিনস পানি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারবে, কারণ এটা নেসেসারি না যে সেন্ট্রাল অ্যাটমের সাথেই করতে হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে সেকেন্ড বন্ধনটাতে। দেখো সেকেন্ড বন্ধনটাতে কার্বন আর এই হাইড্রোজেনের কিন্তু সেকেন্ড বন্ধন হইতে পারবে না, কারণ কার্বনের কিন্তু কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। দেখো কার্বনের অলরেডি 8টা ইলেকট্রন পূরণ আছে, 1 2 3 4 5 6 7 8, এবং কার্বনিক ইলেকট্রন বিন্যাস করে দেখো যে কার্বনের CCl4 গঠনের সময় তার কোনো মুক্তজোড় CCl4 এর যদি আমি স্ট্রাকচারটা দেখাই, তাহলে দেখো CCl4 এর যদি স্ট্রাকচারটা দেখাই, এখানে ছিল CCl4 এর স্ট্রাকচার, এই যে দেখো তার এখানে শেষ অরবিটালে দেখো 2s2 কিংবা 2p2 এর মধ্যে শেষ অরবিটালে যখন উত্তেজিত হয় তখন 2s থেকে একটা ইলেকট্রন পিতে চলে যায়, 2s1 হয়ে যায়, 2p পরে একটা হয়ে যায়, প্রত্যেকটা একটা। দ্যাট মিনস শেষ অরবিটালে সেইখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। দ্যাট মিনস এখন তুমি বলতে 1s তো আছে, 1s তো ভাই শেষ কক্ষপথ না, শেষ কক্ষপথে আছে কিনা দেখো। এখন প্রবলেম হচ্ছে যে নাইট্রোজেন যে কাজটা করতে পারতেছিল, নাইট্রোজেনের একজোড়া মুক্তজোড় ছিল, নাইট্রোজেনের একটা মুক্তজোড় ইলেকট্রন ছিল। এই যে দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে দেখো, সেখানে 2s এর যে 2টা ইলেকট্রন 2s2 সেই 2টা ইলেকট্রন
তার অ্যাভেলেবেল থাকে। অ্যান্ড এই মুক্তজোড় থাকার কারণে সে এই হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করতে পারে বটে, বাট এখানে যে কার্বন আছে সেই কার্বনের যেহেতু তোমার কি নাই, কার্বনের যেহেতু কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, তখন সে এই হাইড্রোজেনের সাথে সেই বন্ধনটা গঠন করতে পারে না। এবং সেম কাহিনী আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখছি, দুইটা বন্ধন গঠন করা দরকার, একটা ফাঁকা ডি অরবিটালের সাথে আর একটা সামহাও দুইটা ইলেকট্রন তোমাকে সরবরাহ করতে হবে। এই জায়গাটাতে আমরা যেটা দেখাইতেছিলাম যে অক্সিজেন এখানে সেন্ট্রাল অ্যাটমের ডি অরবিটালের সাথে তোমার ফাঁকা ডি অরবিটালের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারছে, কিন্তু এখানে যে তোমার পাশের যে ক্লোরিন আছে সেই ক্লোরিন কিন্তু এই হাইড্রোজেনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারতেছিল। সেটার কজ কি? সেটার কজ হচ্ছে যে ভাইয়া এখানে যে ক্লোরিনের শেষ কক্ষপথে দেখো অনেক মুক্তজোড় ইলেকট্রন ছিল, তিনটা মুক্তজোড় ছিল। এই যে একটা মুক্তজোড়, দুইটা মুক্তজোড়, তিনটা মুক্তজোড় ছিল। তিনটা মুক্তজোড় থেকে সে একটা মুক্তজোড় দিয়ে তারা বন্ধন ফর্ম করছে। সো দ্যাট মিনস যে এই যে আদ্র বিশ্লেষণের জন্য আমরা ফার্স্ট যে শর্তটা পড়ছিলাম, শুধুমাত্র একটা শর্ত কি করতে হবে, পানিকে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করার ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। শুধুমাত্র শর্ত এইটাই না, আমি এখানে শর্ত বলি দুইটা। একটা হচ্ছে যে সন্নিবেশ প্রথমত পানিকে সেন্ট্রাল অ্যাটম হোক অথবা পেরিফেরির কোনো অ্যাটম হোক, যে কোনো অ্যাটমের সাথে হোক, তার ফাঁকা ডি অরবিটালের সাথে কি করতে হবে, ফাঁকা ডি অরবিটালের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে হবে। সেকেন্ড শর্ত হচ্ছে অবশ্যই পানির যে একটা হাইড্রোজেন পরমাণু আছে সেই হাইড্রোজেন পরমাণুটা যেটা H+ আকারে রিলিজ হয়ে যাবে তাকে দুইটা ইলেকট্রন দেওয়ার মতো পেরিফেরির অথবা সেন্ট্রাল কোনো অ্যাটমের ক্ষমতা থাকতে হবে যেন সে দুইটা ইলেকট্রনকে দিতে পারে তাকে। অর্থাৎ স্পেশালি আরেকটু যদি জোর দিয়ে বলি তাহলে মুক্তজোড় ইলেকট্রন থাকতে হবে পেরিফেরির বা সেন্ট্রাল অ্যাটমের, যারা ওই হাইড্রোজেনটাকে মুক্তজোড় ইলেকট্রন দিয়ে তারা বন্ধন গঠন করতে পারবে এবং ছুটে যেতে পারবে। সো মেন কথা হচ্ছে দ্যাট মিনস দুইটা বন্ধন গঠন করার প্রয়োজন। দেখা যায় যে NF3 এর ক্ষেত্রে খেয়াল করো, প্রথমত NF3 এর ক্ষেত্রে কেন আমি বলি তাইলে CCl4 এর ক্ষেত্রে কেন হয় না, CCl4 এর ক্ষেত্রে কেন আদ্র বিশ্লেষণ হয় না? কারণ CCl4 এর ক্ষেত্রে আদ্র বিশ্লেষণ না হওয়ার কারণ হচ্ছে ইন কেস অফ CCl4 এর ক্ষেত্রে পানি ঠিকই, প্রথম শর্ত মানে পানি ঠিকই তোমার ফাঁকা ডি অরবিটালের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে, বাট পানির যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনকে দুইটা ইলেকট্রন সরবরাহ করার মতো, ঠিক আছে, আর কোনো সুযোগ নাই। এখন তুমি বলতে পারো ভাই এখানে ক্লোরিন তো এখানের দুইটা ইলেকট্রন এখানকে দিতে পারতো। দেখো ইন্টারাকশনটা হবে একটা সেন্ট্রাল অ্যাটমের সাথে আর একটা পেরিফেরির অ্যাটমের সাথে। দেখো এই একটা যদি OH এর পানির যেই অক্সিজেনটা সেটা একটা যদি পেরিফেরির অ্যাটমের সাথে সংযুক্ত হয়, বাকিটাকে অবশ্যই সেন্ট্রাল অ্যাটমের সাথে সংযুক্ত হইতে হবে। OH এর যে বন্ধনটা, সেই বন্ধনটা যে অক্সিজেনের যে বন্ধনটা, সেই বন্ধনটা যদি সেন্ট্রাল অ্যাটমের সাথে হয়, হাইড্রোজেনেরটা পেরিফেরির অ্যাটমের সাথে হইতে হবে। দুইটাই পেরিফেরির কিংবা দুইটাই সেন্ট্রাল অ্যাটমের সাথে হইতে পারবে না। দেখো এখানে দুইটা বন্ধনই তুমি যদি Cl বলো যে ভাই Cl এ তো দুইটা ইলেকট্রন আছে, সে দান করে দিল, সমস্যা কি? কিন্তু ভাই Cl যদি দান করে দেয় তাহলে দুইটাই বন্ধন হয়ে গেছে পেরিফেরি, সেন্ট্রাল অ্যাটম কার্বনের সাথে না, দুইটাই হয়ে গেছে, একটা হয়েছে ক্লোরিনের সাথে আর একটা হয়ে গেছে ক্লোরিনের সাথে, দুইটাই পেরিফেরির অ্যাটমের সাথে হয়ে গেছে, সেন্ট্রাল অ্যাটমের সাথে কোনো বন্ড ফর্মেশন হয় না, অর্থাৎ এটাও হইতে পারবে না। দ্যাট মিনস আমরা শর্তটাকে আরও একটু সুন্দর করে সাজাইতে পারি যে এখানে প্রথমে আদ্র বিশ্লেষণের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা শর্তের ক্ষেত্রে প্রথমে পানি ট্রাই করবে সেন্ট্রাল অ্যাটমের ফাঁকা ডি অরবিটালের সাথে আদ্র বিশ্লেষণ করতে। শর্তগুলো লিখে নাও। তারপরে লেখো শর্ত 2, যদি সেন্ট্রাল অ্যাটমের ফাঁকা ডি অরবিটাল না থাকে, পানির অক্সিজেন ট্রাই করবে পেরিফেরির কোনো অ্যাটমের ফাঁকা ডি অরবিটালের সাথে বন্ধন তৈরি করতে। তারপর 3 নম্বর শর্ততে লেখো, যদি সেন্ট্রাল অ্যাটম কিংবা পেরিফেরির অ্যাটম কারোর মধ্যেই কোনো ফাঁকা ডি অরবিটাল না থাকে, তাহলে সেখানে আদ্র বিশ্লেষণ সম্ভব না। কারণ এখানে যদি সেন্ট্রাল অ্যাটম বা পেরিফেরির কারোর মধ্যেই না থাকে, তখন কিন্তু অক্সিজেন আলটিমেটলি আইসা কারোর সাথে বন্ধন ফর্ম করতে পারবে না, যেমন NF3 এর ক্ষেত্রে যেটা ঘটে। আচ্ছা, তারপরে শর্ত হচ্ছে যদি সেন্ট্রাল অ্যাটমের ফাঁকা ডি অরবিটাল না থাকে কিন্তু পেরিফেরির কোনো অ্যাটমের ফাঁকা ডি অরবিটাল থাকে, তবে অক্সিজেন ওই পেরিফেরির যে অ্যাটম আছে সেই পেরিফেরির অ্যাটমের সাথে, সেন্ট্রাল অ্যাটম না, পেরিফেরির অ্যাটমের সাথে ফাঁকা ডি অরবিটালের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারবে, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে শর্ত হলো এই যে শুধুমাত্র পানির আদ্র বিশ্লেষণের মাধ্যমেই
শুধুমাত্র অক্সিজেনের সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমেই এটি আদ্র বিশ্লেষিত হয়ে যায় না। আদ্র বিশ্লেষিত হওয়ার জন্য দুইটি বন্ধন দরকার। একটি বন্ধন গঠিত হবে অক্সিজেনের ইলেকট্রনের সাথে বা অক্সিজেনের সাথে সেন্ট্রাল অ্যাটম অথবা পেরিফেরির অ্যাটম। অক্সিজেন যদি সেন্ট্রাল অ্যাটমের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে তাহলে অবশ্যই তার যে একটা হাইড্রোজেন আছে পানির, সেই হাইড্রোজেনটাকে অবশ্যই পেরিফেরির কোনো অ্যাটমের সাথে সংযুক্ত হতে হবে। আর অক্সিজেন যদি কখনো পেরিফেরির কোনো অ্যাটমের সাথে সংযুক্ত হয় তাহলে তার ওই হাইড্রোজেনটাকে অবশ্যই তার সেন্ট্রাল অ্যাটমের সাথে সংযুক্ত হতে হবে। সো এই কন্ডিশনগুলো যদি মানে তাইলে গিয়ে আদ্র বিশ্লেষণ হবে, নাইলে হবে না। তো দেখো NF3 এর ক্ষেত্রে কেন আদ্র বিশ্লেষণ হয় না, এটার প্রথম কথা হচ্ছে যে পানি যে এটার সাথে দুইটা বন্ধন গঠিত হতে হবে, অক্সিজেন আর একটা হচ্ছে হাইড্রোজেন, তাদের বন্ধন গঠিত হতে হবে। এখন প্রথমে কোনটাকে দিতে হবে, যে দেখতে হবে পানির OH-টা যেটা আছে অর্থাৎ অক্সিজেনটা যেটা আছে সেটা বন্ধন ফর্ম করতে পারতেছে কিনা। সো অক্সিজেনের দুইটা মুক্তজোড় আছে আর হচ্ছে তোমার এদিকে হাইড্রোজেন আছে, এদিকে হাইড্রোজেন আছে। এই পানিকে কি করতে হবে, তোমার আলটিমেটলি সংযুক্ত হতে হবে। এখন পানি যে সংযুক্ত হবে নাইট্রোজেনের সাথেও সে সংযুক্ত হতে পারে না, কারণ নাইট্রোজেনের ফাঁকা ডি অরবিটাল নাই এবং সেন্ট্রাল অ্যাটমেরও নাই, পেরিফেরির অ্যাটমেরও নাই, ফাঁকা ডি অরবিটাল নাই, তো কারোর সাথে অ্যাড হইতে পারবে না। তাইলে আলটিমেটলি এখানে বিক্রিয়া ঘটা সম্ভব না। আচ্ছা, NF3 এর ক্ষেত্রে এই কারণে হয় না। ভাই CCl4 এর ক্ষেত্রে কেন হয় না? CCl4 এর ক্ষেত্রে দেখা যায় যে এখানে যে OH- আছে সেই OH- বা পানিটা যেটা আছে ইনিশিয়ালি আদ্র বিশ্লেষণ করতে পারে পেরিফেরির অরবিটালের সাথে, পেরিফেরির ফাঁকা ডি অরবিটালের সাথে, বাট তার যে হাইড্রোজেন আছে সেটা তখন সেন্ট্রাল অ্যাটমের সাথে আলটিমেটলি কানেক্টেড হইতে পারে না, কারণ সেন্ট্রাল অ্যাটমের কোনো মুক্তজোড় ইলেকট্রন থাকে না। কিন্তু NCl3 এর ক্ষেত্রে সেম হওয়ার সত্ত্বেও, অর্থাৎ CCl4 এবং NCl3 দুইটার ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটমের কোনো ফাঁকা ডি অরবিটাল নাই, বাট তারপরেও তারা আদ্র বিশ্লেষণ করতে পারে। কেন? কারণ NCl3 এর ক্ষেত্রে দেখা যায় যে সেন্ট্রালি যেই নাইট্রোজেন আছে সেই সেন্ট্রালি নাইট্রোজেনটার দুইটা মুক্তজোড় ইলেকট্রন থাকে যেটা সে হাইড্রোজেনটাকে দিয়ে বন্ধন ফর্ম করতে পারে। ঠিক আছে, ওকে। সো এখন যাও আরেকটা কোয়েশ্চেন, যে NCl3 আদ্র বিশ্লেষিত হয়, NCl3 আদ্র বিশ্লেষিত হয়, আবার NCl3 আদ্র বিশ্লেষিত হয়, আবার তোমার PCl3 আদ্র বিশ্লেষিত হয়। বাট এই NCl3 আদ্র বিশ্লেষণ এবং PCl3 আদ্র বিশ্লেষণের প্রোডাক্ট দুইটা ডিফারেন্ট হয়, প্রোডাক্ট দুইটা ডিফারেন্ট হয়। এটা কেন হয়? NCl3 আদ্র বিশ্লেষণ হয়, PCl3 আদ্র বিশ্লেষণ হয়, দুইটারই আদ্র বিশ্লেষণ হয়, বাট তাদের প্রোডাক্ট ডিফারেন্ট হয়। এখন তাদের প্রোডাক্ট কেন ডিফারেন্ট হয়? তাহলে প্রোডাক্ট কেন ডিফারেন্ট হয়? দেখো NCl3 আদ্র বিশ্লেষিত হয়, PCl3 আদ্র বিশ্লেষিত হয়, বাট তাদের প্রোডাক্ট কেন ডিফারেন্ট হয়? সো এখন একটা দেখো, ইন কেস অফ NCl3 লেখো N, এটা দুটো মুক্তজোড় ইলেকট্রন আছে, আমি এখানে তাদের Cl দেখাইলাম, এখানে হচ্ছে Cl, এখানে হচ্ছে Cl, এখানে হচ্ছে Cl, আর এটা হচ্ছে ফসফরাসের দুটো মুক্তজোড় ইলেকট্রন আছে, এটা হচ্ছে Cl, এটা হচ্ছে Cl, PCl3। এখন দেখো, শোনো, নাইট্রোজেনের ফাঁকা ডি অরবিটাল নাই, ফসফরাসের ফাঁকা ডি অরবিটাল আছে। কেন আছে? ফসফরাস ইলেকট্রন বিন্যাস করে দেখো, এটা 3 নম্বর ঘরে গেছে, 3s2 3p5, ফসফরাসের শেষ কক্ষপথের ইলেকট্রন কি বিনাশী, 3p5 না, 3s2 3p3, তাহলে তার এরপরে 3d আছে অবশ্যই, 0 ফাঁকা ডি অরবিটাল আছে। আচ্ছা, তো এটা যদি আদ্র বিশ্লেষণ করতে হয় প্রথম কি করতে হবে? প্রথম পানির যে অক্সিজেন আছে সেটা ট্রাই করবে সেন্ট্রাল অ্যাটমের সাথে, খুব ভালোভাবে চিন্তা করো। প্রথম যে পানির যেই OH আছে বা অক্সিজেন আছে, সে তার যে মুক্তজোড় ইলেকট্রন আছে সে ট্রাই করবে সেন্ট্রাল অ্যাটমের ফাঁকা ডি অরবিটালের সাথে বন্ধন তৈরি করতে। সেন্ট্রাল অ্যাটমের যদি ফাঁকা ডি অরবিটাল না থাকে তখন সে পেরিফেরির কোনো অ্যাটমের দিকে যাবে, যাতে সেন্ট্রাল অ্যাটমের তো নাই, গিয়ে দেখি পেরিফেরির কেউ আছে কিনা, তার মধ্যে ডি অরবিটাল আছে কিনা। ওকে, তো এখানে আলটিমেটলি তোমার যেই কি আছে, যে পানি আছে, সেই পানি ইনিশিয়ালি আসলো, ধরো এটা হচ্ছে পানির দুইটা ইলেকট্রন আছে না, এভাবে দেখানোটা
আচ্ছা, ধরো এখানে পানি আসলো, দুটো ইলেকট্রন নিয়ে, হাইড্রোজেন, পানি আইসা প্রথমে কি করলো, প্রথমে এই সেন্ট্রাল অ্যাটমের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে চাইল, বাট সেন্ট্রাল অ্যাটমের নাইট্রোজেনের ফাঁকা ডি অরবিটাল নাই। সো যেহেতু নাইট্রোজেনের ফাঁকা ডি অরবিটাল নাই, সেহেতু এখানে এই যে অক্সিজেন আছে সেই অক্সিজেন সেন্ট্রাল অ্যাটমের সাথে কানেক্টেড হয় নাই। যখন দেখছে যে সেন্ট্রাল অ্যাটমের নাই, তখন সে পেরিফেরি অ্যাটমগুলোর ক্ষেত্রে চেক করছে, তো দেখছে যে পেরিফেরি যে অ্যাটম আছে সেই পেরিফেরি অ্যাটমের সাথে সে কানেক্টেড হইতে পারে, কারণ পেরিফেরির যে ক্লোরিন আছে সেই ক্লোরিনের ফাঁকা ডি অরবিটাল এক্সিস্ট করে। আচ্ছা, ইন কেস অফ PCl3, যখন PCl3-র ক্ষেত্রে, আমি এখানে এইগুলো দেখানোর দরকারই নেই যে তার মুক্তজোড়া আছে কিনা। PCl3-র ক্ষেত্রে দেখা যায় যে ইন কেস অফ PCl3, যে পানি যখন আসে, অর্থাৎ এই যে পানিটা আসলো, তার দুটো ইলেকট্রনকে নিয়ে এসে আসলো, দুটো ইলেকট্রনকে নিয়ে কি সে আসলো, দুটো ইলেকট্রন নিয়ে আসার পরে সে দেখা যায় যে সেন্ট্রাল অ্যাটমের সাথেই সে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে। কেন সেন্ট্রাল অ্যাটমের সাথে করতে পারে? কারণ সেন্ট্রাল অ্যাটমের ফাঁকা ডি অরবিটাল আছে। পানি প্রথম সার্চ করবে সেন্ট্রাল অ্যাটমের আছে কিনা, দেখো সেন্ট্রাল অ্যাটমের থাকলে কানেক্টেড হয়ে যাও, সেন্ট্রাল অ্যাটমের না থাকলে তখন পেরিফেরিতে যাও। আচ্ছা, তো সেন্ট্রাল অ্যাটমের সাথে সে কানেক্টেড হয়ে গেল। আচ্ছা, তারপরে ঠিকঠাক মতন বন্ধন হইলো, এদিকে হচ্ছে তারপরে এই হাইড্রোজেনের সাথে আমার বন্ধন করতে হবে, নাইট্রোজেন সেই দুটো ইলেকট্রন সরবরাহ করতে পারলো। এইদিকে আমার এই যে ক্লোরিন আছে সেই ক্লোরিন তার মুক্তযুদ্ধ ইলেকট্রনগুলোর মধ্যে দুটো ইলেকট্রন এখানে সরবরাহ করতে পারলো। আমার দুইটা বন্ধন দরকার ছিল, দুইটা বন্ধন হয়ে গেল। তারপরে কি হবে ভাইয়া? তারপরে আমি বলছিলাম যে এখানে একটা বন্ধন ছুটে যাবে। কোনটা ছুটে যাবে? যেটা পেরিফেরির অ্যাটমের সাথে সেটা ছুটে যাবে, যেটা পেরিফেরির সাথে সংযুক্ত সেটা ছুটে যাবে। বাট সেন্ট্রাল অ্যাটমের সাথে যে আইসা সংযুক্ত হলো, এই যে অক্সিজেনের বন্ধন গঠন হয়েছে, হাইড্রোজেনের বন্ধন গঠন হয়েছে, সো এই অক্সিজেনের এবং হাইড্রোজেনের সন্নিবেশ সমযোজী বন্ধনের মধ্যে যেটা পেরিফেরির অ্যাটমের সাথে হয়েছে সেটা ছুটে যাবে, বাট যেটা সেন্ট্রাল অ্যাটমের সাথে হয়েছে সেটা ছুটে যাবে না। সো দেখো এখানে তাহলে পেরিফেরির সাথে কোনটা? পেরিফেরির সাথে হচ্ছে ক্লোরিন হচ্ছে পেরিফেরি, নট সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেনের সাথে কি হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন অপসারিত হবে না, অপসারিত হবে হচ্ছে তোমার এই যে আমাদের যেই HOCl আছে, এই যে OH যেটা হয়েছিল HOCl, সেই HOCl অপসারিত হয়ে যাবে। HOCl অপসারিত হয়ে যাওয়ার পর আমি এখানে পাবো N, দুইটা Cl আর একটা H, তার মানে NCl2H। আমি যদি আবার এরকমভাবে 3বার করি, তখন প্রতিটা Cl সরে যাবে, প্রতিটা Cl সরে গিয়ে সেম কাহিনী হবে, প্রতিটা Cl সরে গিয়ে আলটিমেটলি আমার এখানে কি সংযুক্ত হবে? হাইড্রোজেন সংযুক্ত হবে। অর্থাৎ দেখো এখানে একটা ক্লোরিন সরে গেছে, আমি যদি নেট চিন্তা করি এখানে একটা ক্লোরিন সরে গেছে, কিন্তু একটা হাইড্রোজেন এসে অ্যাড হয়েছে। সো আলটিমেটলি আমি যদি চিন্তা করি এখানে আলটিমেটলি NH3 পাবো, শেষ প্রোডাক্ট পাবো NH3, লাস্ট প্রোডাক্ট কী পাবো? NH3, কারণ এখানে আমার প্রতিটা ক্লোরিনের বদলে আমি একটা করে হাইড্রোজেন পাচ্ছি। আচ্ছা, কিন্তু ইন কেস অফ দিস, এবং এখানে অপসারিত হবে কি? HOCl। ইন কেস অফ দিস, আমি আগেই বলছি সেন্ট্রাল অ্যাটমের সাথে যার বন্ধন সে কিন্তু বিচ্ছিন্ন হবে না, কেন্দ্রের সাথে যার বন্ধন সে কখনো বিচ্ছিন্ন হবে না, পেরিফেরির সাথে যার বন্ধন সে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ এখানে পেরিফেরির সাথে বন্ধন কার? এই যে HCl এর। সো এখানে বিচ্ছিন্ন হবে HCl, নট HOCl, এখানে HCl অপসারিত হবে। সো আলটিমেটলি আমি পাবো PCl2। দেখো ইনিশিয়ালি পাবো কি P, দেন দুইটা Cl2, দেন আমি পাবো একটা OH, একটা পাবো H তো চলে গেছে, আমি পাবো একটা OH। তার মানে আমি বলতে পারি এখানে প্রত্যেকটা ক্লোরিনের বদলে আমি একটা করে OH পাচ্ছি। সো আমি যদি বিক্রিয়া করে শেষ করি তখন আমি POH পাবো 3টা, POH3। আমি কি পাবো? POH3, POH3। অর্থাৎ POH3 এটাকে আমরা আবার এইভাবে লিখতে পারি, H3PO3 লিখতে পারি। দেখো H3PO3 লিখতে পারি। নর্মালি এখানে যেটা প্রডিউস হয় সেটা হচ্ছে H3PO3। দেখো এখানে প্রোডাক্ট হচ্ছে তোমার POH3 বা H3PO3, আর এখানে যে প্রোডাক্ট সেটা হচ্ছে অ্যামোনিয়া, NH3। সো দেখো প্রোডাক্ট দুটো ডিফারেন্ট, বাট সেম গ্রুপের এবং সেম গ্রুপের আদ্র বিশ্লেষণ ঘটছে, সেম গ্রুপের দুইটা পরমাণুর আদ্র বিশ্লেষণ ঘটছে। তো দেখো সেম গ্রুপের দুইজনের আদ্র বিশ্লেষণ ঘটার পরেও দেখা যাচ্ছে যে প্রোডাক্ট ডিফারেন্ট আসতেছে, একটা ক্ষেত্রে NH3 আসছে আর একটা ক্ষেত্রে H3PO3 আসছে। এখন ভাই এটা কেন হয়েছে? সেটার কারণ হচ্ছে পানি যে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে সেটার পজিশনটা ডিফারেন্ট। পানির অক্সিজেন, যেই অক্সিজেন আছে সেই অক্সিজেন
একটা জায়গায় সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে পেরিফেরির সাথে, দ্যাটস তো সেই অক্সিজেনটা ছুটে গেছে, পেরিফেরির সাথে যে বন্ধন গঠন করে সে ছুটে যায়, সো অক্সিজেনটা ছুটে গেছে। আর এখানে পানি অক্সিজেন যেটার সাথে বন্ধন গঠন করছে সেটা সেন্ট্রাল অ্যাটম, তো সেন্ট্রাল অ্যাটমের সাথে এখানে অক্সিজেন ছিল, সে ছুটে যায় নাই, ছুটে গেছে অপরটা পেরিফেরিকটা। দ্যাট মিন্স এখানে ডিফারেন্সটা এই কারণে হয়েছে কারণ নাইট্রোজেনের এবং ফসফরাসের দুজনেরই ফাঁকা ডি অরবিটাল ছিল না। নাইট্রোজেনের ফাঁকা ডি অরবিটাল না থাকার কারণে অক্সিজেনের যে সন্নিবেশ সমযোজী বন্ধনটা গঠনটা হয়েছে সেই গঠনটা হয়েছে পেরিফেরির অ্যাটমের সাথে, আর ফসফরাসের যেটা হয়েছে সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের সাথে। সুতরাং নাইট্রোজেনের ক্ষেত্রে এই কারণে অক্সিজেনটা খসে পড়তে পারছে, কারণ নাইট্রোজেনের ক্ষেত্রে অক্সিজেনের বন্ধনটা হয়েছে পেরিফেরির সাথে আর ফসফরাসের বন্ধনটা হয়েছে সেন্ট্রালের সাথে। এই জন্য ফসফরাসের ক্ষেত্রে ওইচটা রয়েই গেল, হাইড্রোজেনটা ঝরে গেল, কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনটা রয়ে গেল কারণ সেটা সেন্ট্রাল অ্যাটমের সাথে, ওইচটা ঝরে গেল। সো একটা জায়গায় হাইড্রোজেনটা রয়ে গেছে, ওইচটা ঝরে গেছে, আর একটা জায়গায় ওইচটা রয়ে গেছে, হাইড্রোজেনটা সরে গেছে, দুটো অপোজিট প্রসেস, তাহলে তো তাদের প্রোডাক্ট সেম হওয়ার কথা না, ইভেন তাদের প্রোডাক্ট সেম হয় না। দ্যাটস ওয়াই এখানে প্রডিউস হয় NCl3-কে যদি আমরা আদ্র বিশ্লেষিত করি প্রডিউস হয় NH3, আর আমরা যদি PCl3-কে আদ্র বিশ্লেষণ করি তাহলে প্রডিউস হয় H3PO3। ওইকে লিখে দিয়ে আসতে পারবা না? ঠিক আছে, আজকে মনে হয় না যে লেকচার তোমরা মাথায় নিতে পারবা। ঠিক আছে, আদ্র বিশ্লেষণের কনসেপ্টে বুঝাইলাম ভালো করে, আদ্র বিশ্লেষণের কনসেপ্ট ভালো করে বুঝাইলাম। শোনো, আমাদের বইগুলো না আসলে এমনভাবে লিখা যে তোমাকে এই জিনিসটা বুঝাবে যে কেমিস্ট্রি স্টাফ। আমি যখন শুরুতে পড়তে গেছি আমার মধ্যে ঠিক সেম কোশ্চেনটা আসছে যে ভাই CCl4 এর ক্ষেত্রে আদ্র বিশ্লেষণ করতে পারলাম না। ওরা আবার একটু পরে গিয়ে লেখছে NF3 এর আদ্র বিশ্লেষণ হয় না, কিন্তু NCl3 এর আদ্র বিশ্লেষণ হয় কেন? আরে বাপ, আমি দেখি যে ওইটা তো কোনোটারই, ওইটা তো সেন্ট্রাল অ্যাটমের ডি অরবিটাল নাই। পরে চিন্তা করে দেখলাম না, কাহিনী মনে হয় এটা না, কাহিনীটা হচ্ছে দুইটা বন্ড হিসাবে আনতে হবে। তারপরে বের করলাম, বের করে তোমাদেরকে লেকচারটা দিলাম। বুঝতে পারছো ব্যাপারটা? সো ঠিক আছে, আজকে লেকচার এই পর্যন্তই। তোমরা হচ্ছে আমাদের যে অন্যান্য কোর্সগুলো আছে সেই কোর্সগুলো সম্পর্কে জানতে আমরা তো বললাম যে বায়োলজি এরকমভাবে ডিটেলসে পড়ানো হয়েছে, আর কোনো তোমার প্রাইভেটেরই দরকার নেই। ঠিক আছে, কোনো ধরনের প্রাইভেটের দরকার নেই। এই নম্বরে তোমরা মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, মেডিকেল থার্স্টার ফেসবুক পেজে তোমরা নক দিতে পারো, দিয়ে আমাদের বায়োলজি যে কোর্সগুলো আছে বা কেমিস্ট্রি সেকেন্ড পেপার যে কোর্সগুলো আছে ভর্তি হয়ে যাও তাড়াতাড়ি। ঠিক আছে, নাহলে কিন্তু পিছায় পড়বো অনেক। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।